একটা জি কনফারেন্স স্যার, আসতেছে, আপনারা মনে কনফারেন্স হয় আছে 2 জানেন। দিন স্যার, 2 দিন আছে হ্যাঁ, স্যার ওই টানা। কনফারেন্সের প্রিপারেটরি মিটিং ছিল আজকে 3 ঘন্টা। এরপরে হলে কি আবার রবিবার দিন আমাদের একটা স্পেশাল পরীক্ষা হয়, ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্টের, আপনার জি নাম স্যার, শুনছেন জানি নাকি স্যার। জানি। জি স্যার। ওই এই সামনের রবিবার দিন ওইটার পরীক্ষা আর কি। তো ওইটার প্রিপারেটরি মিটিং ছিল আবার এতক্ষণ। তো মিটিং করতে 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 এখনো চলতেছে, আমি তাড়াতাড়ি বের হয়ে আসছি, যে ওয়েট করে আছে সবাই। আচ্ছা ঠিক আছে, তো স্যার ওই আজকে হ্যাঁ মার্কের তো দেওয়ার কথা স্যার, কারণ অনেকের দেখতে মেকআপ পারিনি। যদি কাউরিয়া থাকে। মেকআপ না, মেকআপ তো নেওয়ার নিয়ম হলে গিয়ে আপনার 30-এর মধ্যে কেউ যদি 15 নিচে যদি থাকে 15-র স্যার। নিচে যদি কেউ থাকে, রাইট স্যার, 15-র নিচে রাইট। কেউ পায় নাই। আচ্ছা যাক, তাহলে স্যার আর লাগতেছে না স্যার, ঠিক আছে স্যার। আমি একটা কাজ করি আপনাদেরকে, স্যার আপনাদেরকে আমি ভাইবার মার্কসটা এখনই দেখাই দিই। এটার সঙ্গে আপনারা সুযোগ অনুযায়ী মানে 8 থেকে 11 মার্ক পাবেন আর কি, এক্সট্রা আরও। সো আমি আপনাদের সবাইকে ভাইবার মার্কসটা এখন দেখাই দিই, যাতে আপনাদের একটু মানে মানসিক ধারণা নিতে পারি আর কি। জি মানসিক স্যার। শান্তি থাকে এক ধরনের। সো আমি ক্লাসরুম থেকে আপনাদেরকে ভাইবার মার্কসটা দেখাই দিই। আপনার ইসি তাই না? ইসি 309 স্যার। সি। আচ্ছা সুমন, আরেকটা জিনিস আমাকে বললেন যে আপনারা তো স্যার ইসি আর আমি ইডির ক্লাস নিই। তার জি মানে স্যার। অবশ্যই আপনাদের ইএ এবং ইবি আরও 2টা সেকশন আছে। জি স্যার। এখন ইএ আর ইবির ক্লাস কে নেয় আমি জানি না, কিন্তু ইএ আর ইবিতে পরিচিত কেউ আছে আপনাদের? স্যার আছে স্যার, এটা মমিনুল হক স্যার ক্লাস না এটা, মবিনুল হক। মুবিন স্যার ক্লাস নেয়। জি জি জি। আপনি কি আমাকে একটু মানে ওই মুবিন স্যারের মানে কতদূর পর্যন্ত উনি পড়াইছে এটা কি একটু জেনে জেনে দিতে পারবেন? হ্যাঁ স্যার, সমস্যা নাই, ওই 2 গ্রুপের স্যারের নাম্বার আমার কাছে আছে, আমি স্যার যোগাযোগ, মানে এটা কোন পর্যন্ত স্যার, কি মিড না ফাইনালের কোনটা স্যার বলতে মানে চাচ্ছেন? মিডের পরে কতদূর পর্যন্ত পড়ানো হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ঠিক আছে। নিয়ে আপনাকে ফোন অথবা দিয়ে আরো জানিয়ে দেব আরো বেটার স্যার। হয় আপনি যদি একটা ক্লাসের আমার ক্লাস রুম কোডটা দিতে পারেন, তাহলে আমি নিজে জয়েন করেই দেখে নিতে পারবো যে কতদূর পর্যন্ত পড়া হয়েছে। হ্যাঁ স্যার, তাহলে স্যার ওই গুগল ক্লাসরুমের কোডটা দিয়ে দিবেন না স্যার আপনারা, তাহলে আপনি হুম, স্যার দেখে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, জি ওটা স্যার। ভালো হবে আরো। ঠিক আছে, তো আপনারা কি স্ক্রিন কি দেখতে পারতেছেন আমার? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা হলো কি ইসির আপনাদের মিড টার্মের রেজাল্ট আপাতত। সো ভাইবার রেজাল্ট আর কি। জি স্যার। তো এখানে আপনারা দেখেন নিজেদের রেজাল্ট দেখতে পারতেছেন নাকি? আমি আস্তে আস্তে স্ক্রোল করি। এখানে 88 পর্যন্ত দেখা যেতেছে। স্যার একবার করে বলে দিলে বেটার হতো মনে হয়। আচ্ছা আমি বলে দিই তাহলে। বেলাল হোসেন 5, মোহাম্মদ শাকিল 7, মোহাম্মদ শাহনেওয়াজ ফয়সাল 6, মোহাম্মদ সাইদি হোসেন 5, সামিয়া আফরিন জুলাই 11, জুলাই না জুলি? জুলাই স্যার বলতে পারেন, স্যার সমস্যা নাই, এটা আপনি জুলি জুলি, আর কি স্যার। কিন্তু মেট্রিক আচ্ছা পরীক্ষার বানান সময় আর কি ভুল হয়ে গেছে এটা। বানানটা জুলাই হয়ে গেছে আর কি। মোহাম্মদ গোলাম হ্যাঁ। মুস্তফা 4, মোহাম্মদ রমজান আলী 9, আব্দুল বাকি 7, মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম 11, মোহাম্মদ মুনাফ হোসেন 4, মোহাম্মদ রাশাদুল ইসলাম 7, জাহিদ হাসান 6, মিজানুর রহমান 4, পাপ্পু ইশফাক আহমেদ পাপ্পু 4, আলামিন সরকার 5, শিমুল কুমার মণ্ডল 5, সঞ্জিত হেমব্রম 6, মোহাম্মদ রেজাউল করিম 5, দীপন মজুমদার 4, নাইমুর রহমান 5, সুস্ময় দত্ত পান্থ 7, মোহাম্মদ হারুনুর রশিদ 5, মোহাম্মদ সোহানুর রহমান 6, মোহাম্মদ জাহিদ হাসান 4, আফতাব মাহমুদ 5, আবুল কালাম আজাদ 5, ইয়াসিন শেখ 5, সাইফ আনাম 8, নাসির উদ্দিন 6, পারভেজ সরকার 5, তৌফিক হাসান 5, বায়েজিদ খান সানি 8, পৃথ্য কুমার ঘোষ 7, মোহাম্মদ সুমন বাকল 10, নুরুল আমিন 12, ইসমাইল হোসেন হিমেল 7, প্রণয় চন্দ্র পাল 6, নন্দন কুমার ঘোষ 6, সাইদুর রহমান 7, মোহাম্মদ আবু ফুয়াদ হোসেন 6। সো এই হলো কি আপনাদের টোটাল নাম্বার। তো আমি বলবো যে যারা 7-এর নিচে পাইছেন, যারা 7-এর নিচে পাইছেন এদের একটা চান্স আছে যে আপনারা 15-র নিচে পেতে পারেন, চান্স আছে। কারণ আমি জানি না যে আপনারা অ্যাসাইনমেন্টে কী লিখছেন এখনও। সো যাদের 7-এর নিচে আছে এদের মধ্যে আমি বলে দিলাম যে কারা কারা 4, 5 এবং 6 পাইছেন। 4-এর নিচে কেউ পান নাই, মানে কেউ কোনো কিছু না পারলে আমি তাকে 4 দেওয়ার চেষ্টা করছি। সো 4-এর নিচে এই জন্য কেউ পান নাই। সো 4, 5, 6 যারা পাইছেন এদের কেউ যদি চান যে আপনারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ পরীক্ষাটা তো পুরোপুরি আমার উপরে, এটা আমাদেরকে সেন্ট্রালি জমা দেওয়া লাগে না যে কারা কারা ইমপ্রুভমেন্ট দিচ্ছে। আমরা জাস্ট এইটার রেজাল্টটা কারেকশন করে দিলেই ওটা ইমপ্রুভমেন্টের মার্কস হিসেবে কাউন্ট হয়ে যাবে। সো যারা 7-এর নিচে পাইছেন এরা কেউ যদি ইমপ্রুভমেন্ট দিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমি তাহলে আপনাদের পরীক্ষাটা আবার নিব, কোনো সমস্যা নেই, এবং আমি আপনাদের জন্য নতুন অ্যাসাইনমেন্ট তৈরি করে দিব। তো সবাই যেখানে যারা আছেন ওরা শুনলেন এবং ক্লাসে রেকর্ডিং থাকবে, সো সবাই রেকর্ডিং দেখার পরে কারো যদি মনে হয় যে কোনো সময় যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবি, ইমপ্রুভমেন্ট পরীক্ষা লাস্ট ডেট কবে সুমন? ইমপ্রুভমেন্টটা স্যার দরখাস্তটা করার লাস্ট ডেট হয়েছে স্যার 15 তারিখে। 15 তারিখে, ঠিক আছে। তাহলে এই 15 তারিখের মধ্যে আমি যদি কোনো কল পাই তাহলে আমি অবশ্যই আপনাদের ইমপ্রুভমেন্টের ব্যবস্থা করব। তবে মানে আপনাদের 16 থেকে আপনাদের 18 ক্লাসে তারিখ হ্যাঁ দেখলাম। 15 থেকে 18 তারিখ মানে ইসের পরে ছুটি, 16 তারিখ তো ছুটি, জি স্যার। ছুটির পরে যদি কন্ট্যাক্ট করে 18 তারিখের মধ্যে এবং স্যার ওটা নোটিশে বলা আছে স্যার আপনার সংশ্লিষ্ট কোর্স টিচারের সাথে যেন যোগাযোগ করে, যোগাযোগ উনি করলেই হবে, প্রয়োজনীয় কারণ জি জি মিড টার্মের রেজাল্টটা তো আমরা জমা দিই না আর কি, মিড টার্মের জি রেজাল্টটা স্যার, আমাদের হাতে থাকে। সো কেউ এটা যদি একবার ফাইনাল ইমপ্রুভমেন্টের জন্য পর্যন্ত স্যার। করলে জি স্যার, জি জি তাহলে আমরা যে কোনো সময় একটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট দিয়ে কিছু নাম্বার বাড়ায় দেওয়ার ব্যবস্থা করতে পারবো চাইলে। জি স্যার। আচ্ছা স্যার, আমাদের প্রথম সিটের মার্কসটা কি প্রকাশ করছেন? প্রথম সিটির মার্কসটা প্রকাশ করছি? না স্যার করেন না, এটা স্যার বলছিলেন যে পরে দিবেন, এটা দেখানো আরে হয়নি কি তো। যে করি না করি কিছুই মনে থাকে না, বুঝছেন। আচ্ছা, প্রথম সেটের মার্কসটা আমি এখনই দিয়ে দিতেছি, দাঁড়ান আপনার মনে থাকতে থাকতে। কারণ স্যার ওইটা তো ওই যে 1.5 মার্ক করে একটু ইয়ে করছিলেন তো, ওই তো জন্য এটা আপনারা করেন গুণ না করে calculation। নিলাম জি 1.5 জি জি না না, ওটা আমি ইসের জন্য এই জন্য রিলিজ করি নেই না, ওই সময় ওর জন্য ওই সময় হয়েছিল কি যে একটা কোশ্চেনে মনে হয় আমি ভুল করছিলাম আপনাদের জি কোনো জি একটা জি কোশ্চেনে। রাইট স্যার। জি স্যার, ওইটার মধ্যে চ্যাপ্টারে যারা দিছে উত্তর হ্যাঁ যেটাই হোক এটা মার্ক দিয়ে দিছিলেন আর কি। ওটা, হ্যাঁ, তো ওই জি জি মার্কসটা গুগল ক্লাসরুমে অ্যাড করা যাইতেছে না, মানে অটোমেটিক যে নাম্বার দিয়ে দিব। জি তো জি। আমি একটা কাজ করি, আমি সবগুলাকে যদি সঠিক উত্তর দিয়ে দিই তাহলে দেখি আমি মার্কস। সবগুলোর সাথে 1 মার্ক করে, মানে সবার সাথে মার্কের সাথে 1 মার্ক করে না যোগ না করে না, দিবেন। না, ওইভাবে এটা যোগ এটা হয়, করা এটা হয় যায় না, না, এটা হয় এটা না। হয় না। আপনার একটা কাজ করা যায়, আমি যেটা পরে চিন্তা করছিলাম, ধর চারটার উত্তর জি স্যার, যেটা বলছেন এটা বেটার স্যার। চারোটা উত্তরকে সঠিক বলে দিই, জি তাহলে স্যার। এই ও আর কি দেখবে যে যেটা আনসার করছে ওইটাই সঠিক। এক মিনিট। আমি ফর্মটা পাইতেছি না, পরে করব। চলুন আজকে যেটা পড়ার, এটা তো কিছুই পড়া হবে না, সময় নেই, আমরা জাস্ট অল্প একটু করে দেখে নিয়ে শেষ করি আজকে। আজকের সিলেবাসের টপিক ছিল হলে কি বিজেটি, মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর মানে সবচেয়ে সহজভাবে যদি বুঝতে হয় তাহলে এক কথায় বলতে গেলে দুইটা পিএন জাংশনকে আপনি যদি একসাথে জোড়া লাগাই দেন তখনই ওইটা একটা বিজিটি তৈরি হয়ে যায়। তার মানে হলো কি বিজিটির যদি আপনি জাস্ট পিএন জাংশন পড়ে এসে বা ডায়োড পড়ে এসে আপনি যদি বিজিটি পড়তে চান, তাহলে বিজিটি বোঝার সবচেয়ে সহজ উপায় হলো কি আপনি যদি এরকম একটা নেটওয়ার্ক কল্পনা করেন যে এখানে একটা ডায়োড আছে আর এটার সঙ্গে আপনি উল্টা করে আরেকটা ডায়োড লাগাই দিয়েছেন, এটা যোগ করে দিলে যে জিনিসটা পাবেন বিজিটি অনেকটা এটার কাছাকাছি একটা জিনিস। কারণ বিজিটি আমরা জানি যে বিজিটি দুই টাইপের হয়, একটা হলো কি এনপিএন আর একটা হলো কি পিএনপি। তো আপনি মনে করেন দুইটা ডায়োডকে যদি এরকম উল্টা করে একটার সঙ্গে আরেকটা কানেক্ট করে দেন তাহলে এখানে দেখেন কি ক্রিয়েট হইতেছে, এখানে একটা পি তৈরি হইতেছে, এখানে একটা এন আছে, এখানে একটা এন আছে, এখানে একটা পি আছে। সো আপনি সাপোজ এই দুইটা এনকে একসাথে যদি কল্পনা করেন তাহলে এটাকে এক অর্থে আপনি বলতে পারেন যে এটা একটা পিএনপি বলা যায়। সো বাইপোলার জাংশন ট্রানজিস্টর অনেকটাই এরকমই একটা জিনিস, মানে এখানে আমরা দুইটা ডায়োডকে একসাথে জোড়া লাগাই দিতেছি। সো দুইটা ডায়োডকে একসাথে জোড়া লাগাই দেওয়ার ফলে আমাদের এখানে দুইটা জাংশন তৈরি হয়। পিএন পিএন যেই জাংশনটা থাকে ওটার মধ্যে শুধু একটা ইন্টারফেস থাকে, আমরা গত ক্লাসে দেখছিলাম যে ওই ইন্টারফেসটার মধ্যে আমাদের একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয় এবং ওখানে ডিপ্লিশন রিজন তৈরি হওয়ার পরে ওখানে একটা স্পেস চার্জ থাকে এবং ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় স্পেস চার্জের কারণে। বাইপোলার জাংশন ট্রানজিস্টরে ঠিক এই জিনিসটাই হয়, কিন্তু দুইটা হয় দেখে এই জন্য এটাকে বলা হলে গিয়ে বাইপোলার জাংশন, দুইটা ডিফারেন্ট পোলারিটির জাংশন এখানে থাকে। সো বাইপোলার জাংশন ট্রানজিস্টর আমি যেমন একটু আগে বললাম যে এটা দুই ধরনের হতে পারে, পিএনপি বা এনপিএন। সো বাইপোলার জাংশন ট্রানজিস্টর আপনি যদি একটা এনপিএন বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে দেখেন তখন ওইটাকে এই সিম্বলটা দ্বারা প্রকাশ করা হয়। এই যে আপনি বাম সাইডে নিচে যে এই সিম্বলটা দেখতে পাচ্ছেন যে এখানে ইমিটারের দিকে একটা তীর চিহ্ন গেছে, এইটা হলো কি আপনার এনপিএন যে বিজিটি, এই এনপিএন বিজিটিটাকে এইভাবে প্রকাশ করা হয়। উল্টাভাবে আপনার যদি একটা পিএনপি যদি বিজিটি থাকে সেই পিএনপি বিজিটিকে ইমিটারের সিগন্যালটাকে জাস্ট উল্টা করে দেওয়া হয়, মানে ভিতরের দিকে ভিতরের দিকে দেওয়া হয়।
কারণ এই এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরে আপনার যদিও এক মেকানিজম এক, মানে একটা পড়লে আপনি আরেকটা বুঝতে পারবেন, কিন্তু দুইটার কারেন্টের দিক হলে গিয়ে ভিন্ন। মানে একটা ভিন্ন। থেকে একটাতে আপনার যেমন এই ইসের ক্ষেত্রে ইমিটার এই এনপিএন জাংশনের ক্ষেত্রে যেমন আপনার কারেন্টটা কালেক্টরের থেকে ইমিটারের দিকে, কালেক্টর থেকে ইমিটারের দিকে যায়, কিন্তু আপনার এই পিএনপির ক্ষেত্রে এই জিনিসটা উল্টা হয়, মানে ইমিটার থেকে কালেক্টরের দিকে যায়। এটা জাস্ট আপনার এই মেজরিটি ক্যারিয়ার কোনটা বা যে এক্সেস ক্যারিয়ার কোনটা এটার উপর ডিপেন্ড করে যে কোন দিকে যাবে। সো এই তিনটা যে থাকে আপনার রিজিয়ন থাকে এনপিএন বা পিএনপি, এই তিনটা রিজিয়নকে আপনার এই ডোপিংয়ের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তিনটা ডিফারেন্ট নামে রাখা হয়। এটার মধ্যে আপনার মাঝখানে যে রিজিয়নটা থাকে এটা জাস্ট নর্মাল পি টাইপ বা নর্মাল এন টাইপ, এটাকে আমরা বলি হলে গিয়ে বেস। এটা এনপিএন এর ক্ষেত্রে নর্মাল পি টাইপ ডোপড একটা মেটেরিয়াল, আর পিএনপির ক্ষেত্রে নর্মাল এন টাইপ ডোপড একটা মেটেরিয়াল, এটাকে আমরা বলি হলে গিয়ে বেস। কিন্তু আপনার ইমিটার এবং কালেক্টর যদিও এটা একই টাইপের, মানে দুইটাই এন টাইপের অথবা দুইটাই পি টাইপের, কিন্তু এটা ডোপিংয়ের মধ্যে সামান্য ভিন্নতা থাকে। মানে দুইটাকে সমানভাবে ডোপ করা হয় না, দুইটাকে ভিন্নভাবে ডোপ করা হয়। যেমন আপনি যদি এনপিএনটা দেখেন, এনপিএনের ক্ষেত্রে আপনার এন যে টার্মিনালটা, ইমিটারের যে এন টাইপ ম্যাটেরিয়ালটা, এটা অনেক বেশি ডোপ থাকে। মানে অনেক বেশি ডোপটার অর্থ কি, আপনারা অলরেডি মিড টার্মের অঙ্ক থেকে জানেন যে আমাদের ডোনর বা অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন এর উপরে কিভাবে আমাদের এক্সেস ক্যারিয়ারের কনসেন্ট্রেশন ডিপেন্ড করে। যেমন মনে করেন একটা এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যদি জিজ্ঞেস করি যে এখানে নেগেটিভ ক্যারিয়ার কনসেন্ট্রেশন কত, যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে আপনারা বলবেন যে এটার নেগেটিভ ক্যারিয়ার কনসেন্ট্রেশন হলে গিয়ে যেই পরিমাণ ডোনর আছে এটার মধ্যে, ডোনরের কনসেন্ট্রেশন বা এনডি সমান সমান হলে গিয়ে আমার এন নট, মানে যতগুলো ফ্রি ইলেকট্রন আছে আমরা ধরে নিই এটা হলে গিয়ে যেই পরিমাণ ডোপেন্ট আমরা অ্যাড করছি সেটার কনসেন্ট্রেশনের সমান। তো ওই ডোপেন্টের কনসেন্ট্রেশন আপনার ইমিটারের মধ্যে বেশি থাকে, কালেক্টরের মধ্যে ডোপেন্টের কনসেন্ট্রেশন কম থাকে। এটার একটা রিজন আছে, রিজনটা হলে গিয়ে যে আমরা এখানে ধারণা করতেছি যে আমাদের কারেন্টটা যেতেছে হলে গিয়ে কালেক্টর থেকে ইমিটারের দিকে। কালেক্টরের থেকে ইমিটারের দিকে যদি আপনার কারেন্টটা যায়, তাহলে এটার ইলেকট্রনের প্রবাহ কোন দিকে? ইমিটার থেকে কালেক্টরের দিকে। ইলেকট্রনের প্রবাহ হলে কি ইমিটার থেকে কালেক্টরের দিকে। তো ইমিটার থেকে কালেক্টরের দিকে প্রবাহ হলে আমরা এখানে মেক শিওর করি যে ইলেকট্রনের প্রবাহটা যাতে কোনোভাবে মানে ক্যারিয়ারের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে পড়ে। মানে আমরা এখানে যদি ইমিটারে যদি এনাফ ইলেকট্রন থাকে, তাহলে আমরা সবসময় মেক শিওর করতে পারবো যে এখান থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রন কালেক্টরের দিকে যাওয়ার মতো থাকবে, মানে ও কখনো ইলেকট্রনের সংকটে ভুগবে না। এই জন্য এখানে ইমিটারকে অনেক বেশি পরিমাণে ডোপ করা হয়, যাতে এটা স্যাচুরেশনের উপরে, কনসেন্ট্রেশনের উপরে এটার স্যাচুরেটেড না হয়ে যায়, এটার কারেন্টটা কোনো একটা পর্যায়ে ডিপেন্ডেন্ট না হয়ে যায় এটার ডেনসিটির উপরে। সিমিলারলি আপনার পিএনপি যেটাই, পিএনপিতেও আপনার যে ইমিটারটা থাকে, ইমিটারটা অনেক হাইলি ডোপ থাকে। তার মানে আমরা দেখতে পারতেছি যে যেই টাইপেরই হোক আপনার এনপিএন বা পিএনপি, আপনার ইমিটারটা অনেক বেশি ডোপ থাকতেছে কম্পেয়ার টু আপনার কালেক্টর। যেমন দেখেন এখানে একটা জিনিস খুব কনফিউজিং, কি অর্থে, যে এখানে এন যেটা দেওয়া আছে, এন এর উপরে প্লাস প্লাস দেওয়া আছে, আবার পি এর উপরেও কিন্তু প্লাস প্লাস দেওয়া আছে। এখন দেখে মনে হতে পারে যে এটা হলে কি এন প্লাস, মানে এটা পজিটিভ চার্জ বা এই টাইপের কোনো একটা ব্যাপার এখানে আছে, মানে ফার্স্ট গ্ল্যান্সে মনে হতে পারে। কিন্তু আসলে এখানে প্লাস প্লাস দিয়ে জাস্ট কি বোঝানো হইতেছে, কনসেন্ট্রেশন। মানে এন প্লাস প্লাস মানে হলে কি এন প্রচুর পরিমাণে বেশি আছে, পি প্লাস প্লাস মানে এখানে পি প্রচুর পরিমাণে বেশি আছে। আর এখানে এন প্লাস মানে হলে গিয়ে এন এর কনসেন্ট্রেশন আপনার এখানে যে মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন এটা কালেক্টরের থেকে বেশি, মানে বেসের ক্যারিয়ার কনসেন্ট্রেশন কালেক্টরের থেকে বেশি। মানে এটার ক্ষেত্রে আপনার যদি পি টাইপ মানে হলে কি অ্যাকসেপ্টর, এটার কনসেন্ট্রেশন যদি হয় এন এ, এটার কনসেন্ট্রেশন যদি হয় এন ডি, আমরা জানি যে এন টাইপে হলে গিয়ে থাকে হলে গিয়ে ডোনর, আর পি টাইপ এখানে যদি হয় এন এ, এই তিনটার ক্ষেত্রে আমরা এরকম একটা সম্পর্ক লিখতে পারি, মানে এইটারটা এটার থেকে বড় আর এইটারটা বাকি দুইটার থেকে বড়। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? দুইটা প্লাস, একটা প্লাস, কোনো প্লাস নেই। স্যার ঠিক আছে। সো
এখানে হলে কি আপনার ইসের কনভেনশনাল যে সার্কিটরিটা থাকে, আমরা ওয়েফারের মধ্যে যে এনপিএন বা পিএনপি তৈরি করি, এই জিনিসটার ছবি আপনার দেওয়া আছে। আমরা গত ক্লাসে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা করছিলাম যে আমাদের প্রথমে মনে হতে পারে যে এনপিএন, এনপি বা পিএন, এগুলি আসলে মনে হতে পারে যে দুটা আলাদা টাইপের সেমিকন্ডাক্টরকে আমরা জোড়া লাগাই দিই, কিন্তু আসলে তো আমরা জোড়া লাগাই না, আমরা একটা সিলিকনের ওয়েফারের মধ্যে জিনিসটাকে ফ্যাব্রিকেট করি। তো যে কোনো একটা এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর আমরা ফ্যাব্রিকেট কিভাবে করি ওই জিনিসটা এখানে দেওয়া আছে। দেখেন এখানে কিভাবে ফ্যাব্রিকেট করি হলে কি আমরা, এটা হলে গিয়ে যে আপনার ইমিটারটা হলে গিয়ে আমার ইমিটার আছে, বেস আছে, কালেক্টর কোথায়? ও কালেক্টর দূরে, কালেক্টর এখানে। এখানে যেটা করছে যে একটা এন টাইপের সিলিকন ওয়েফার নিয়েছে, সিলিকন ওয়েফার নিয়ে প্রথমে এখানে একটা পি টাইপ ওয়েল তৈরি করছে, ওই যে আয়ন বোম্বার্ডমেন্টের মাধ্যমে ফার্স্ট একটা পি টাইপ ওয়েল তৈরি করছে। পি টাইপ ওয়েল তৈরি করে ওইটার মধ্যে আবার মাস্ক করছে, মাস্ক করে কিছু একটা জায়গার মধ্যে আবার ওটাকে এন টাইপ করে দিছে, এন টাইপ করে দিছে, আর এই সাইডে আরেকটা এন টাইপ ই তৈরি করছে। তো এরকম পি এন পি, পরে এই দুইটার মধ্যে আপনার অ্যালুমিনিয়াম দিয়ে কানেক্ট করে দিছে। এই জিনিসটা কি হইল পিএনপি? এটা হলে কি আপনার ইমিটার, এটা হলে গিয়ে বেস। হ্যাঁ, আপনি যদি এতটুকু জায়গা যদি নেন, এই জায়গাটুকু যদি কল্পনা করেন, আমি যে জায়গাটুকুতে এঁকে দিচ্ছি, তাহলে এখানে আপনারা দেখবেন যে এন, এই যে ছোট জায়গাটা মাঝখানে, এটা লাগে পি, তারপরে হলে গিয়ে এন, এটা লাগে এন পি এন। একটু দেখতে কনফিউজিং মনে হতে পারে, আপনারা সবাই কি বুঝতে পারছেন? এন পি এন কি মনে হয়? স্যার আরেকবার একটু স্যার। মানে ওই যে গত ক্লাসে আমরা বলছিলাম যে আপনার এরকম যেরকম সহজ মনে হয় যে এন আর পি আমরা জাস্ট জোড়া লাগাই দিলাম, তাহলে একটা হয়ে গেল আর কি, মানে জাংশন তৈরি হয়ে গেল। কিন্তু আসলে যখন আমরা ফেব্রিকেশন করি তখন তো আর আমরা এরকম করে জোড়া লাগাই না। আমরা যেটা করি বেসিক্যালি, আমরা হলে কি একটা সিলিকন ওয়েফার নিই, ওয়েফার নিয়ে ওটাকে ধাপে ধাপে ওটাকে প্রসেস করি, পিসিবি যেভাবে তৈরি করি আমরা। পিসিবির মধ্যে মনে করেন একটা পিসিবির মধ্যে দুইটা সার্কিট বানায় জোড়া লাগাই দিবেন। তা আপনি তো এমন করতে পারেন না যে একটা পিসিবির মধ্যে একটা সার্কিট তৈরি করলেন, আর একটা পিসিবির মধ্যে আরেকটা সার্কিট তৈরি করলেন, দুইটা পিসিবিকে একসাথে জোড়া লাগাই দিলেন। এটা দেওয়ার তো কোনো উপায় নেই। আপনাকে করলে যেটা করতে হবে যে পিসিবির মধ্যে আপনি এমনভাবে মাস্কিং করবেন, মানে এমনভাবে এক্সপোজ করে ফেরিক ক্লোরাইডে একবার ডুবাবেন, তারপর ওই জায়গাটাকে আবার আটকায় দিয়ে আবার ফেরিক ক্লোরাইডে ডুবাবেন, তাহলে ওখানে একটা পিসিবির মধ্যেই দুইটা সার্কিট দুই ধাপে তৈরি হবে। সেরকমভাবেই আমরা যখন এই সিলিকন ফেব্রিকেশন করি, আমাদের এরকম ওয়েফারকে ধাপে ধাপে পি ওয়েল আর এন ওয়েল তৈরি করতে হয়। মানে ওয়েফারটাকে ভাঙতে পারবো না আমরা, ওই এক ওয়েফারের মধ্যে আমরা একবার মাস্কিং করব, করে পি টাইপের এই ওয়েলটা তৈরি করব, তারপর আবার এটাকে মাস্কিং করে ওইটার মধ্যে আবার এন টাইপের একটা ওয়েল তৈরি করব, দুইটা ওয়েল তৈরি করব, এন টাইপের দুইটা ওয়েল তৈরি করব। তাহলেই এখানে আপনার একটা পিএনপি জাংশন তৈরি হবে। পিএনপি জাংশনটা কীভাবে তৈরি হবে? এই যে আপনার দেখতেছেন, আপনি যদি এই পার্টটুকু নেন, এই পার্টটুকু যদি কল্পনা করেন, আমি যে পার্টটুকুতে স্কোয়ার এঁকে দিচ্ছি, রেক্ট্যাঙ্গেল এঁকে দিচ্ছি, এখানে যদি আপনারা কল্পনা করেন এই রেক্ট্যাঙ্গেলটাকে, তাহলে দেখবেন যে এটা হলে কি আপনার এন টাইপ, এই জায়গাটুকু আপনার এন টাইপ, এই জায়গাটুকু আপনার পি টাইপ, আর এই জায়গাটুকু, এই পুরোটা জায়গায় কিন্তু আপনার এন টাইপ। এই যে এন, এটাও এন, এই পুরোটা জায়গা হলে কি আপনার এন টাইপ। তাহলে এই জায়গাটুকু নিয়ে এটার মধ্যে একটা এনপিএন ট্রানজিস্টর তৈরি হয়েছে না? এই জায়গাটুকু এন, এই জায়গাটুকু পি, এই জায়গাটুকু এন, এন পি এন। যাই হোক, এটা আপনাদের এত বেশি বোঝার দরকার নেই, কিন্তু এই জিনিসটা ওয়েফারের মধ্যে এইভাবে তৈরি হয় আর কি, মানে জোড়া লাগানো হয় না। এই জিনিসটাকে একটা জায়গার মধ্যেই বারবার ওই মাস্কিং করে তৈরি করা হয়। আপনারা হয়তো এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন। আপনারা শার্টের মধ্যে কখনো স্ক্রিন প্রিন্ট করা দেখছেন? মনে করেন আপনার খুব তাড়াহুড়ার মধ্যে কোম্পানির শার্ট বা ইউনিভার্সিটির একটা শার্ট দরকার, তখন ওই শার্টটা কিভাবে তৈরি করে লোগো টোগো সহ, কখনো দেখছেন? না স্যার দেখি না। কেউ ইসে আছেন, মানে গার্মেন্টস বা এই রিলেটেড কোনো জায়গাতে আছেন? মানে এই আমরা যে শার্টের মধ্যে দেখবেন যে আপনি যদি এক কালারের করতে চান, লোগো বসাইতে চান, মানে সাদা রঙের টি শার্টের মধ্যে কালো রঙের যদি একটা জাস্ট লোগো বসাতে চান, ওটাতে কিন্তু খরচ অনেক কম পড়ে।
কিন্তু আপনি যদি রঙিন কোনো লোগো বসাতে চান তাহলে কিন্তু খরচ অনেক বেশি পড়ে। এই সেম জিনিসটাই আপনারা দেখবেন যে যখন আপনারা কোনো একটা বই ছাপাইতে চান, তখন আপনি এক কালারের বই যদি ছাপান, মানে সাদা কাগজের উপরে কালো রঙের লেখা, তাইলে আপনার যেই পরিমাণ খরচ হবে, আপনি যদি বা ম্যাগাজিন প্রিন্টের সময় যদি সাদা কাগজের উপরে আপনি রঙিন লেখা করতে চান, তাহলে কিন্তু খরচ অনেক বেশি পড়বে। এই জিনিসটা কেন বেশি পড়ে খরচ, এটা কি আপনারা জানেন বা ধারণা করতে পারেন কেন খরচ বেশি পড়ে? কারণ কি? কারণ বিভিন্ন আমাদের ধরনের। রঙের জন্য। আপনি কি বলতে চাইছিলেন? বিভিন্ন ধরনের রঙের জন্য? হ্যাঁ স্যার, বিভিন্ন ধরনের রঙের জন্য তো খরচ বেশি পড়বেই। না, না, রঙের জন্য খরচ বেশি পড়ে না। এটা খরচটা বেশি পড়ে কেন? যে আপনি যদি একটা কালারের প্রিন্ট করতে চান, তখন আপনার শুধুমাত্র একটা স্টেনসিল লাগে বা একটা মোল্ড লাগে। মানে স্টেনসিলটা দেখতে কিরকম হয়? স্টেনসিলটা দেখতে হয় হলে গিয়ে আপনার মনে করেন এরকম একটা কাগজের সমান একটা লোহার পাত, ঠিক আছে? এটার মধ্যে আপনার লেখাগুলা যেই জায়গাগুলোতে লেখা, সেই জায়গাগুলোতে থাকে হলে গিয়ে ফাঁকা জায়গা। যে জায়গাগুলোতে লেখা, সেই জায়গাগুলোতে থাকে হলে গিয়ে ফাঁকা জায়গা। আর বাকি সবগুলোতে থাকে সলিড। তো মেশিনটা করে কি যে এটার উপর দিয়ে কালো কালি ছড়ায় দেয়। কালো কালি ছড়ায় দিলে আপনার যে জায়গাগুলো ফাঁকা, যখন এই স্টেনসিলটা আমি উঠাই নিব, শুধুমাত্র ওই জায়গাগুলো কালি হবে, তাই না? জি স্যার। কিন্তু আপনি যদি রঙিন করতে চান, রঙিন করার জন্য আপনার টোটাল 4টা কালার লাগে। সেটা হলো কি CMYK। 4টা কালার হলে গিয়ে সায়ান, সায়ান হলে গিয়ে অনেকটা নীলের মতো, ম্যাজেন্টা, ম্যাজেন্টা হলে কি পিঙ্কের কাছাকাছি, ইয়েলো, আর কি মানে হলে গিয়ে কালো, ব্ল্যাক। এই 4টা কালার লাগে হলো গিয়ে আমাদের রঙিন রঙিন প্রিন্ট করার জন্য। তো এই 4টা কালারের জন্য আপনার এই টোটাল কয়টা স্টেনসিল লাগবে এরকম? তো চারটে 4টা লাগবে। কালারের জন্য 4টা। 4টা লাগবে। মানে ফার্স্টে আপনি একটা বসাবেন। বসানোর পরে কি দিলেন? মানে কালো দিলেন। তাহলে যেসব জায়গাগুলো কালো, ওইসব জায়গাগুলো কালো হয়ে গেল। এরপর আপনি এটা উঠায় ফেললেন। উঠায় ফেলার পরে আরেকটা স্টেনসিল বসালেন। ওই স্টেনসিলটা কিন্তু আপনার এটার মতো যে জায়গায় ফুটা, ওই জায়গায় ফুটা থাকবে না। অন্যান্য জায়গায় ফুটা থাকবে। কারণ এক জায়গাতে আপনার ইয়েলো বেশি থাকবে, এক জায়গায় ইয়েলো কম থাকবে। কারণ এই ইয়েলোর ভেরিয়েশনের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন রকম কালার তৈরি হবে। বুঝতে পারছেন আমার কথাটা? মানে এটার মাঝখানে সবুজ আছে, নীল আছে, অনেকগুলো কালার আছে। সবগুলো কালারই কিন্তু এই 4টা কালারের মিশ্রণে তৈরি হবে। তো ওইটার মধ্যে ফুটা থাকবে অন্যান্য জায়গাতে। অন্য অনেক জায়গাতে ফুটা থাকবে। একবার বসাইলেন। তারপর আবার এটা উঠাইলেন। উঠানোর পরে আরেকটা স্টেনসিল বসালেন। ওটার মধ্যে দিলেন ম্যাজেন্টা। তারপরে ওইটা আবার উঠাইলেন। তারপরে আবার বসাইলেন। ওটার মধ্যে দিলেন হয়ে যায় কি আপনি সায়ান। তারপর আপনি ফাইনালি এই 4টা রং, 4টা স্টেনসিল, ডিফারেন্ট স্টেনসিল দিয়ে যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনি রঙিন একটা পৃষ্ঠা পাবেন, যেটার মধ্যে আপনার সব ধরনের রং, লেখাগুলোর মধ্যেও সব ধরনের রং থাকবে, ছবির মধ্যেও সব ধরনের রং থাকবে। মিশ্রণের কারণে, ডিফারেন্ট টাইপের মিশ্রণের কারণে। মেইন খরচটা হয় হলে কি এটার কারণে, যে আপনার রঙিন জিনিস করার জন্য এই 4টা স্টেনসিল তৈরি করা লাগে এবং 4বার অ্যালাইনমেন্ট করা লাগে। সো এইগুলো হলো গিয়ে মাস্ক। এই জিনিসটাই হলো গিয়ে আপনার মাস্ক, ঠিক আছে? মাস্ক মানে কি, কিছু কিছু জায়গাকে ও এক্সপোজ করতেছে আর কিছু কিছু জায়গাকে ও ব্লক করে রাখতেছে, মানে কালি ওইসব জায়গাতে পড়তে দিতেছে না। সিমিলারলি আমরা যখন সিলিকন ফেব্রিকেশন করি, আমরা এরকম মাস্ক ইউজ করি। আমার কথাটা কি বুঝতে পারছেন? তো একবার যখন আমরা মাস্ক ইউজ করি, তখন পি টাইপের যে জায়গাটা, এই জায়গাটা ফাঁকা থাকে, তখন আমরা এটাকে পি টাইপ বানাইতে পারি। কারণ আয়নগুলো এসে দেখে যে এই জায়গাগুলোতে মাস্ক নাই, মানে ফাঁকা, এই যে এই ফাঁকা জায়গাটা কালো কালির মতনই ওই জায়গাগুলোতে ঢুকে যায়, তখন ওটা হচ্ছে পি টাইপ। তারপর আবার আরেকটা মাস্ক দিই, আবার একটা মাস্ক দিই, পি টাইপটাকে ঢেকে দিই, পি টাইপটাকে ঢেকে দিয়ে এর মাঝখানে ছোট এন টাইপের জন্য 2টা জায়গা ফাঁকা রাখি। তা আয়নগুলো এসে দেখে যে আমি এখান দিয়ে আর ঢুকতে পারবো না, এখন তো আমার ঢুকতে হবে এদিক দিয়ে আর এদিক দিয়ে, তখন এটা এন টাইপ হয়ে যায়। এই যে প্রসেসটা বই প্রিন্ট করা বা শার্টের উপরে আপনার স্ক্রিন প্রিন্ট করার যে টেকনিকটা, সিলিকন ফেব্রিকেশন টেকনিকটা হলো কি একদম এক। আমি আশা করি কিছুটা বুঝতে পারছেন আপনারা হয়তো। ওইটাই, এই প্রসেসটাই এখানে দেখাইছে যে একটা ওয়েফারের মধ্যে কিভাবে এনপিএন বা পিএনপি জাংশনটা তৈরি করা হয়। আপনারা কেউ কখনো নিজেদের মানে প্রোগ্রাম পিকনিকের জন্য শার্ট প্রিন্ট করেননি? খুব অবাক হলাম। জি স্যার, টি শার্ট পিকনিকের জন্য করা হয়েছে। কখনো সামনাসামনি দেখেন নাই কেমনে করে? না স্যার, সামনাসামনি দেখি না, আমরা অর্ডার দিলাম, কাপড় দেখায় আর কি, লোগো দেখায়, না, আমি এই ধরনের কাজ করলে সবসময় তাড়াতাড়ি দাঁড়ায় আর কি থেকে 4-5টা কারখানা থেকে দেখে আসি। বানিয়ে আসি। কারণ ওদের উপর ছেড়ে দিলে দেখা যায় যে ওরা কাজটা ঠিক মতো করে না।
এই লোগো ঠিক মতো বসে নাই, একটা কালারের সঙ্গে একটা কালার ম্যাচ করে নাই, নানা রকম ঝামেলা হয়। আচ্ছা, যাই হোক। সো আপনার এখানে এনপিএন ট্রানজিস্টর ধরে এই বইয়ের পরবর্তী জিনিসগুলো দেখানো হয়েছে। সো এনপিএন ট্রানজিস্টরে আপনার ক্যারিয়ার কনসেন্ট্রেশন এখানে দেখানো হয়েছে এই প্লটটাতে। তো এখানে যদি আপনার ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা দেখেন, এখানে দেখবেন যে ওয়াই এক্সিসে যেটা, ওয়াই এক্সিসে দেওয়া আছে হলো কি ডোনর মাইনাস অ্যাকসেপ্টর, মানে ডোনরের কনসেন্ট্রেশন মাইনাস অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন। তো ফার্স্টে আমরা বাম দিক থেকে শুরু করি। ইমিটারের মধ্যে আপনার হলে কি, এখানে হলে কি এনপিএন ট্রানজিস্টর, যেহেতু ইমিটার হলে কি আপনার এন টাইপ। এন টাইপের মধ্যে কি আছে, ডোনর নাকি অ্যাকসেপ্টর? এন টাইপের মধ্যে কি থাকে, ডোনর থাকে না অ্যাকসেপ্টর থাকে? স্যার স্যার এক্সেপ্টর এটা তো থেকে। স্যার চিন্তা করে বলেন। না স্যার, ডোনর স্যার, ইলেকট্রন তো হচ্ছে ইলেকট্রন তো স্যার, এটা তো স্যার এটার করে মধ্যে নেগেটিভ দান চার্জ করে ক্যারিয়ার স্যার। বেশি, মানে ইলেকট্রন স্যার। দান করে, তাহলে এটার মধ্যে অবশ্যই স্যার। ডোনর বেশি জি থাকবে। স্যার, জি স্যার। দান তার করে। মধ্যে তাহলে আমরা যদি ডোনরের স্যার। কনসেন্ট্রেশন আর মাইনাস অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন যদি করি, তাহলে আমরা ইমিটার রিজিয়নে কিসের কনসেন্ট্রেশন বেশি পাবো? ডোনরের কনসেন্ট্রেশন বেশি পাবো। তাহলে এনডি মাইনাস স্যার। এনএ যদি করি, তাহলে পুরোটাই পাবো ডোনরের জন্য, সো এটা পুরোটাই হবে পজিটিভ, এই মানটা হবে পজিটিভ, তাই না? এনডি মাইনাস এনএ যদি করি, এই মানটা হবে পজিটিভ। এই জন্য তাহলে এখানে তো দেখেন, পজিটিভ মান পাওয়া যায়। হ্যাঁ, এই যে ইমিটার রিজিয়নে আমরা একটা পজিটিভ কনসেন্ট্রেশন পাইছি ডোনরের জন্য। যখন পি টাইপে আসলাম, এখানে হলে কি এনডির কনসেন্ট্রেশন নাই, কারণ পি টাইপে তো সব অ্যাকসেপ্টর, বোরন বলেন বা গ্যালিয়াম জি স্যার। বলেন, সবই হলে কি অ্যাকসেপ্টর। সো এখানে এনডি মাইনাস এনএ যদি করি, মানটা পাবো আমরা নেগেটিভ, কারণ এখানে এনএ আছে কিন্তু এনডি নাই। তাহলে এই যে এটার মানটা, এই যে পি টাইপের রিজিয়নে এই মানটা দেখাইছে এখানে, ঠিক আছে? আবার যদি কালেক্টরের রিজিয়নে আসি, কালেক্টর রিজিয়নে আপনার এন টাইপ, তার মানে এখানে ডোনর বেশি অ্যাকসেপ্টর কম, এই জন্য আমরা এখানে পজিটিভ দিকে পাইছি। তো এখন দুইটার ম্যাগনিচিউড যদি চিন্তা করেন, তাহলে আপনারা দেখবেন যে ইমিটার রিজিয়নে আপনার যে ম্যাগনিচিউড, সেটা কালেক্টরের তুলনায় অনেক অনেক গুণ বেশি, তাই না? প্রায় এখানে দেখা যাচ্ছে 3 গুণ, 2.5 থেকে 3 গুণের মতো বেশি কনসেন্ট্রেশন। এবং তুলনামূলকভাবে আপনি যদি চিন্তা করেন যে পি টাইপে আপনার যে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন, সেটা কিন্তু কালেক্টরের থেকে বেশি। আপনি যদি এই ম্যাগনিচিউডটা দেখেন, এই ম্যাগনিচিউডটা কিন্তু কালেক্টরের থেকে বেশি। সো এই ঠিক আগের মতনই, আপনার এই যে ইমিটারে আপনার প্রচুর কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, এরপরে হলে গিয়ে বেসে, তারপরে হলে কালেক্টর। এই প্লটটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, তো আমরা এখন এরপরে দেখবো হলে কি যে আমাদের একটা বিজিটি যেটা থাকে, এনপিএন বা পিএনপি যেটাই হোক, সেটার মোড অফ অপারেশন কি কি, মানে আমরা কয়ভাবে এটা কি ইউজ ফরওয়ার্ড করতে পারি। ব্যাস, রিভার্স ব্যাস। ফরওয়ার্ড বাইস রিভার্স বাইস কিন্তু আপনার পিএন জাংশনে, ঠিক আছে, মানে ও ডায়োডে। আচ্ছা, জি কিন্তু স্যার। এখানে কিন্তু আপনার দুইটা ডায়োড। সো দুইটা ডায়োডকে কিন্তু আপনি ইচ্ছা মতো একটারে ফরওয়ার্ড, একটাকে রিভার্স করতে পারেন, দুইটাকে ফরওয়ার্ড জি করতে স্যার। পারেন, দুইটাকে রিভার্স করতে পারেন। এটা আপ টু ইউ, আপনি এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। এই জন্যই কিন্তু এটা দুইটাকে যোগ করে দেওয়া হয়েছে, কারণ পিএন জাংশনে আমাদের কি কি করতে পারি আমরা, মানে আপনি যদি চিন্তা করেন একটা ডায়োড দিয়ে আমরা কি করতে পারি। একটা ডায়োড দিয়ে আমরা একদিকে কারেন্ট প্রবাহিত করতে পারি, আর বিপরীত দিকে কারেন্ট প্রবাহকে জি স্যার। বাধা দিতে পারি। শুধুমাত্র এই একটা কাজ বাদে ডায়োডের কি আর কোনো ব্যবহার আছে? না স্যার। নাই। ডায়োডের কিন্তু আর কোনো ব্যবহার নাই, শুধুমাত্র ও একদিকে কারেন্ট যাইতে দেয় আর একদিকে যাইতে বাধা দেয়। এটা কিন্তু ইভেন কোনো সুইচও না, ডায়োড কিন্তু কোনো সুইচও না। ডায়োড কিন্তু আপনার ইচ্ছা মতো সুইচিং করতে পারে না। আপনি ভোল্টেজ চেঞ্জ করে দিলেন, ডায়োড সুইচ করলো। হ্যাঁ, এ করতে পারেন, মানে আপনি যদি প্যারালাল বা অন সিরিজে বসে আপনি যদি মানে ওটার অ্যাক্টিভেশন ভোল্টেজের থেকে কম ভোল্টেজ দেন, তাহলে হয়তো ডায়োডটা আপনার সুইচের মতো হয়তো কাজ করবে। কিন্তু ডায়োডটাকে আপনার ঠিক সুইচিং হিসাবে আমরা ব্যবহার করি না। সুইচিংয়ে আমরা ব্যবহার করি লিখে বিজিটিকে। বিজিটি জেনারেলি, বিজিটির অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি দেখেন, বিজিটির অ্যাপ্লিকেশনের মধ্যে জি আছে স্যার, লিখে সুইচিং আছে, ব্যবহার করা। অ্যাম্প্লিফিকেশন আছে, অ্যাম্প্লিফিকেশনও কিন্তু এটার ব্যবহার হিসেবে আছে। কিন্তু ডায়োডের ব্যবহার যদি আপনি দেখেন, ডায়োডের ব্যবহার আপনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন হলো কি রেকটিফাইং সার্কিটে। ডায়োডের ব্যবহার হলো কি রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় ডায়োডকে। এবং কিছু কিছু ক্ষেত্রে আর কিভাবে ইউজ করা হয় রেকটিফায়ার বাদে, ক্লিপিং এর জন্য ইউজ করা হয়, ক্ল্যাম্পিং এর জন্য ইউজ করা হয়, মানে একমুখী কারেন্ট প্রবাহ করে, ওটার ভিত্তিতে আমরা এটাকে ক্লিপিং, ক্ল্যাম্পিং এগুলোর কাজে ইউজ করি। কিন্তু মানে বিজিটিকে একমুখী আপনার, কারেন্ট প্রবাহের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ, স্যার। সো ডায়োডকে আপনি যদি চিন্তা করেন, আপনারা যদি প্লাম্বিং এর সঙ্গে মানে যে স্যানিটারি কাজের সঙ্গে যদি পরিচিত থাকেন, তাহলে আমরা ডায়োডকে কল্পনা করতে পারি এক ধরনের ভালভের মতো। মানে ভালভ যেরকম আছে আমাদের ওই যে পানির লাইনে বা মনে করেন ইঞ্জিনের মধ্যে আমাদের যে ভালভগুলো থাকে, ভালভের কাজ হলো কি ও একদিকে পানিকে একমুখী প্রবাহিত স্যার। একমুখে প্রবাহিত হতে দিবে এবং অপর দিকে যখন যেতে হবে ভালভ বন্ধ হয়ে যাবে, জি স্যার। ঠিক আছে?
নন So আমরা রিটার্ন বাল্বের মতন স্যার আর কি, যে হ্যাঁ আমরা হ্যাঁ স্যার হ্যাঁ গ্যাস সিলিন্ডারের মধ্যে যেরকম থাকে স্যার, একটা মাত্র পুশ করে মানে একদিকে হবে, যখন এটা একদিকে সরিয়ে হবে। ফেলবে তখন এটা বন্ধ হয়ে যাবে। এটা ইভেন যে আমাদের খেলনা ইসের মধ্যেও থাকে, খেলনা বেলুনের মধ্যেও থাকে। রাইট স্যার। দেখবেন যে বেলুনের মধ্যে যখন ফু দিবেন, ফুটা ছেড়ে দিলে ও বাতাসটাকে আর বের করে দেয় না, কারণ ওখানে একটা ভালভ থাকে যে বাতাসটা শুধু একদিকে যেতে পারবে। জি স্যার। সো ডায়োডের সঙ্গে আপনি তুলনা করতে পারেন একটা ভালভের, কিন্তু বিজিটি হলে গিয়ে আমাদের মানে প্রপার সুইচিং এবং অ্যাম্পলিফিকেশনের জন্য আমরা বিজিটিকে ইউজ করি। সো স্বাভাবিকভাবে বিজিটির অনেকগুলো মোড অফ অপারেশন আছে, যেহেতু এখানে দুইটা জাংশন। সো আমরা একটাকে ফরওয়ার্ড আরেকটাকে রিভার্স করতে পারি, আবার উল্টাটা করতে পারি, যেটাকে একটু আগে ফরওয়ার্ড করছি ওটাকে রিভার্স করে দিতে পারি। সো এইটার উপর ডিপেন্ড করে এটার মোটামুটি 3 ধরনের মোড অফ অপারেশন আছে। একটা বিজিটির 3 ধরনের মোড অফ অপারেশন আছে। আপনারা হয়তো এর আগে ইলেকট্রনিক্স 1 এ এই জিনিসটা পড়ছেন। 3টা মোড অফ অপারেশনের মধ্যে যেটা আমাদের জন্য সবচেয়ে ইউজফুল সেটা হলো গিয়ে অ্যাক্টিভ ফরওয়ার্ড। এটা হলো গিয়ে আমাদের জন্য সবচেয়ে ইউজফুল, মানে বেশিরভাগ সময় আমরা এইভাবে ইউজ করি অ্যাক্টিভ ফরওয়ার্ড, যে কোনো ধরনের অ্যাম্পলিফিকেশন বা অন্য কোনো কাজে। আরেকটা আমরা আছে তো 4টা পড়েছিলাম আর কি মোড কি পড়ছিলেন অপারেশন বিজিটির? হচ্ছে। জি স্যার, একটা আছে, আমরা হ্যাঁ থিওরি আপনি ক্লাস ঠিক বলছেন, একটা ঠিক বলছেন, 4টা আছে, টেকনিক্যালি 4টা আছে। আরেকটা আছে হলে গিয়ে মানে 3টা আমি যেটা বলতেছিলাম সেটা হলো গিয়ে অ্যাক্টিভ ফরওয়ার্ড, একটা হলো গিয়ে কাট অফ, আরেকটা হলো গিয়ে স্যাচুরেশন। আমি এই 3টার কথা বলতেছিলাম। আরেকটা আছে সেটা হলো গিয়ে রিভার্স অ্যাক্টিভ, রিভার্স ফরওয়ার্ড। ইনভার্স অ্যাক্টিভ, ইনভার্স জি স্যার, অ্যাক্টিভ, এরকমই একটা ছিল। এরকম একটা নাম আছে। ওটা একটা আছে, কিন্তু ওটা এখানে পড়বো না, এখানে যায় না, কিন্তু 4টা আছে। আপনার কথা ঠিক, 4টা আছে, ইনভার্স অ্যাক্টিভ একটা আছে। সো আমি 3টার কথা যেটা বলছিলাম, মূল 3টা, সেটা হলো গিয়ে একটা হলো গিয়ে ফরওয়ার্ড অ্যাক্টিভ, আরেকটা হলো গিয়ে স্যাচুরেশন, আর একটা হলো গিয়ে কাট অফ। ঠিক আছে? তো এইখানে যে কনফিগারেশনটা দেওয়া আছে এটা আমরা ধরে নিতে পারি এটা হলো গিয়ে ফরওয়ার্ড অ্যাক্টিভ। সো ফরওয়ার্ড অ্যাক্টিভের বৈশিষ্ট্যটা কি? ফরওয়ার্ড অ্যাক্টিভের বৈশিষ্ট্য হলো গিয়ে এটার মধ্যে একটা জাংশন থাকবে ফরওয়ার্ড বায়াস এবং একটা জাংশন থাকবে হলো গিয়ে রিভার্স বায়াস। এটাকে আমরা বলতেছি হলো গিয়ে ফরওয়ার্ড অ্যাক্টিভ। যেমন আপনি যদি এখানে এনপিএন ট্রানজিস্টরটা দেখেন, আমরা জানি যে ফরওয়ার্ড বায়াস মানে হলো গিয়ে পি এর সঙ্গে থাকবে পজিটিভ টার্মিনাল, এন এর সঙ্গে থাকবে নেগেটিভ টার্মিনাল। সেই অর্থে আমার যে ই আর বি যে ডায়োডটা, এখানে যে পিএন জাংশনটা, এই পিএন জাংশনটা আছে হলো গিয়ে ফরওয়ার্ড বায়াসে, কারণ পি টাইপের সঙ্গে পজিটিভটা কানেক্ট করা, আবার এখানে এন টাইপের সঙ্গে নেগেটিভটা কানেক্ট করা। কিন্তু আপনি যদি বি আর সিটা চিন্তা করেন, এই ডায়োডটা যদি চিন্তা করেন বি আর সি, সেটার ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে এন টাইপটা পজিটিভের সঙ্গে কানেক্টেড, কিন্তু পি টাইপটা নেগেটিভের সঙ্গে কানেক্টেড। তার মানে এটা বলতে পারি আমরা যে এটা একটা রিভার্স বায়াস কনফিগারেশনে আছে। এই জন্য এই জিনিসটাকে বলতেছে হলো কি আপনার ফরওয়ার্ড অ্যাক্টিভ। তার মানে আমরা কি বুঝলাম যে ফরওয়ার্ড অ্যাক্টিভে আপনার ইমিটার বেস জাংশনটা, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার বেস জাংশনটা থাকবে ফরওয়ার্ড বায়াসে, এবং বেস কালেক্টর জাংশনটা আপনার থাকবে হলো গিয়ে রিভার্স বায়াসে। রিভার্স বায়াস। তখন আমরা এটাকে বলবো যে এই কানেকশনটা হলো গিয়ে ফরওয়ার্ড অ্যাক্টিভ কানেকশন। সো ফরওয়ার্ড অ্যাক্টিভ কানেকশনের ক্ষেত্রে আপনার এখানে ইটা দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এবং মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন দিয়েছে না এটা, পিএনও এনপিএন, সরি হ্যাঁ, মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন দেওয়া আছে। মাইনরিটি ক্যারিয়ার এবং মেজরিটি ক্যারিয়ার কি, এটা আপনারা অনুমান করতে পারতেছেন যে মেজরিটি ক্যারিয়ার হলে গিয়ে আপনি যেই ম্যাটেরিয়ালটাকে, যেই জিনিসটা দিয়ে ডোপ করছেন ওটার মানে এন টাইপ ম্যাটেরিয়ালকে আপনি অবশ্যই কি দিয়ে ডোপ করবেন? ডোনর দিয়ে ডোপ করবেন, তাই না? সো ওই ডোনরের কনসেন্ট্রেশনটা হলে গিয়ে আপনার মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, মানে বেশিরভাগ ক্যারিয়ারই হলে গিয়ে ডোনর, এবং ওটার মধ্যে এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনার মেজরিটি ক্যারিয়ার কি হবে? এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হবে লেগে নেগেটিভ চার্জ ক্যারি করবে, তাই না? এবং মাইনরিটি ক্যারিয়ার কি হবে? যারা পজিটিভ চার্জ ক্যারি করবে, মানে হোল। এন টাইপের ক্ষেত্রে মাইনরিটি মানে সংখ্যা লঘু হলে গিয়ে হোল, এবং সংখ্যা গরিষ্ঠ হলে গিয়ে ইলেকট্রন। পি টাইপের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে সংখ্যা গুরু কারা পি টাইপের ক্ষেত্রে? ইলেকট্রন স্যার। স্যার পি টাইপ হোল, হোল তো হোল স্যার, পি টাইপের পি হোল স্যার টাইপের বেশি। সংখ্যাগুরু হোল। তাহলে হোল। উল্টাভাবে যদি জিজ্ঞেস করি যে মাইনরিটি ক্যারিয়ার কি, মাইনরিটি হবে কি ইলেকট্রন। ইলেকট্রন স্যার। তেমনি কালেক্টরের ক্ষেত্রে আপনার এই জিনিসটা গেস করে নিতে পারেন। তো এই মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা দেওয়া আছে যে এই কনফিগারেশনে আপনার মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা আমি বুঝিনি, আপনার লাস্টে যে বলছেন আপনার কথাটা বুঝিনি। নেটওয়ার্কে স্যার অনেক সমস্যা মনে হইতেছে আর কি। হ্যাঁ মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কোশ্চেন থাকলে আপনি চ্যাটে লিখেন বা আবার করেন, আমি একটু
এটা মানে ফিগারটা বুঝাই আপনাদেরকে, যে এটা হলো কি মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটার এখানে ছবিটা দেওয়া হয়েছে। ছবিটা আমাদের আমি বুঝতে আপনাদেরকে একটু হেল্প করি, দেখেন বোঝা যায় নাকি, যে এটা হলো কি এন টাইপ, তাহলে এন টাইপে আমার মাইনরিটি ক্যারিয়ার হলো কি হোল, এই হোলের কনসেন্ট্রেশনটা এখানে দেওয়া আছে যে PNX, দেখছেন PNX, এটা হলো কি হোলের কনসেন্ট্রেশন, মানে পজিটিভ চার্জ ক্যারিয়ার, এই জন্য পি আর কি, পজিটিভ চার্জ ক্যারিয়ার থেকে পি। বেসটা হলো কি আমার পি টাইপ, পি টাইপে আমার মাইনরিটি ক্যারিয়ার হলো গিয়ে ইলেকট্রন, তাহলে এখানে এন দিয়ে ওইটাকে বুঝাইছে NPX, মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন। সিমিলারলি কালেক্টরের ক্ষেত্রে আপনার মাইনরিটি ক্যারিয়ার হলে গিয়ে, কালেক্টরের মাইনরিটি ক্যারিয়ার কে? কালেক্টর হলে কি এন টাইপ, তাহলে এটার মাইনরিটি কে? এন্টাবিলে স্যার হচ্ছে হোল, স্যার মাইনরিটি হচ্ছে হোল, হোল, আর ক্যারিয়ার মাইনরিটি হচ্ছে হচ্ছে হোল। জি স্যার হোল স্যার। এই জন্যই যে দেখেন এখানে হোলের কনসেন্ট্রেশন দেওয়া আছে পি, স্যার দেখছেন? সো আমরা এখন তাহলে দেখি যে এই কনসেন্ট্রেশনটা, মানে এখানে কনসেন্ট্রেশনটা কি বোঝানো হইতেছে, দেখেন যে PN0 দেখতেছেন, যেটা NP0 PN0, এগুলো হলে কি আপনি যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করেন নাই, বা পুরা জিনিসটা যখন আপনার একটা স্টেডি স্টেটে আছে, এক ধরনের স্টেডি স্টেটে আছে, তখনকার কনসেন্ট্রেশন হলে কি এইটা, মানে স্ট্রেট লাইন একদম, মানে ওই যে ডিফিউশন ড্রিফট দুইটার ফলে আপনার এরকম একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। যেই মুহূর্তে আপনি ভোল্টেজ দিলেন তখনই আপনার এই কনসেন্ট্রেশনগুলো চেঞ্জ হয়ে গেল, PNO থেকে চেঞ্জ হয়ে যে PNX হয়ে গেল, NPO থেকে চেঞ্জ করে NPX হয়ে গেল, PNX থেকে চেঞ্জ হয়ে PN0 হয়ে গেল। কেমনে হইলো? আমরা যদি এই জিনিসটা দেখি যে কেমনে হলো, তাহলে আমরা এটার ফার্স্টে ভোল্টেজের দিকটা দেখি, যে ভোল্টেজের দিকটা কোথার থেকে কোন দিকে। এখানে দেখেন যে আপনার এই সাইডে হলে কি আপনার নেগেটিভ চার্জ আছে, এই সাইডে হলে কি আপনার নেগেটিভ চার্জ আছে, সো নেগেটিভ চার্জের দিকে আপনার আকৃষ্ট হবে হলে গিয়ে হোলগুলো, এবং ইলেকট্রনগুলো এটার থেকে দূরে সরে যাবে। এবং আপনার এই সাইডে যদি বেসটাকে দেখেন, তাহলে বেসটাকে দেখবেন যে বেসটা হলে কি আপনি ইমিটারের সঙ্গে যদি তুলনা করেন, তাহলে বেসের ভোল্টেজ হলে গিয়ে হাই। তার মানে এই PN জাংশনটা আমরা একটু আগে যেটা বললাম, যেটা ফরওয়ার্ড বায়াসে আছে, মানে পি টাইপের যে আপনার পি টাইপের যেই হোলগুলো থাকবে, ওই হোলগুলো চেষ্টা করবে যে এই পজিটিভের থেকে দূরে যাওয়ার, কিন্তু ইলেকট্রনগুলো চেষ্টা করবে যে পজিটিভের কাছাকাছি যাওয়ার জন্য। তাইলে এখানে ডিপ্লিশন যে রিজিয়নটা আছে, আমরা পড়ছিলাম যে ফরওয়ার্ড বায়াসে এখানকার ডিপ্লিশন রিজিয়নটা আপনার ছোট হয়ে যাবে। ডিপ্লিশন রিজিয়ন বলা হয় কোনটাকে, আমরা যখন একটা PN জাংশন আঁকি, এই PN জাংশনের মাঝে এটা যদি হয় পি টাইপ, এটা যদি হয় হলে কি এন টাইপ, তাহলে এখানে ডিফিউশনের কারণে পি টাইপের মধ্যে একটা নেগেটিভ রিজিয়ন আর এন টাইপের মধ্যে একটা পজিটিভ রিজিয়ন তৈরি হয়, আমরা গত ক্লাসে পড়ছিলাম। এই দুইটা জায়গার যেই প্রস্থ, এই প্রস্থটাকে আমরা বলতেছিলাম হলো কি ডিপ্লিশন রিজিয়ন, মানে এই যে নেগেটিভ চার্জ অঞ্চল এবং পজিটিভ চার্জ অঞ্চল, এই দুটোর যোগফল হলো গিয়ে ডিপ্লিশন রিজন। তো আমরা পড়ছিলাম যে আমরা যখন একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস দিই, তখন আমাদের এই ডিপ্লিশন রিজনটা ছোট হয়ে যায়। তো যেহেতু আমাদের এখানে ইমিটার আর বেসের যে জাংশনটা এটা ফরওয়ার্ড বায়াসে আছে, এই জন্য দেখবেন যে এটা ডিপ্লিশন রিজনটা ছোট, কিন্তু যেহেতু এখানে PN জাংশনে আমরা রিভার্স বায়াস দিছি, এই কারণে এটা ডিপ্লিশন রিজনটা বড়। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন, ডিপ্লিশন রিজনের মিসম্যাচটা? জি স্যার। আচ্ছা, সো আমাদের এখানে ডিপ্লিশন রিজনটা এই জন্য এখানে একটাতে ছোট ডিপ্লিশন রিজন তৈরি হবে এবং আরেকটাতে বড় ডিপ্লিশন রিজন তৈরি হবে। আর এখানে চার্জের কনসেন্ট্রেশনটা হলো কি আপনার, যেহেতু ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক ফিল্ডের প্রবাহের দিক হলে কি আপনার এই দিকে, এই 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 জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ডের প্রবাহের দিক হলে গিয়ে এই দিকে, এই জন্য আপনার হোলগুলো হলে গিয়ে সব ইলেকট্রিক ফিল্ডের দিকে যাওয়ার চেষ্টা করে, এই জন্য এই জাংশনে এসে হোলগুলা জমা হয়। এই যে এখানে দেখবেন যে জাংশনের কাছে এসে আপনার হোলের যে কনসেন্ট্রেশন, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের থেকে বেড়ে যাচ্ছে, কারণ ইলেকট্রিক ফিল্ডের দিক হলে কি এই দিকে। সো ইলেকট্রিক ফিল্ডের দিক যদি এদিকে হয়, তো আপনার জাংশনের এখানে হোলের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তার মানে এই হোলগুলো বাম থেকে ডানে যাওয়ার চেষ্টা করবে, মানে হোলগুলো সবসময় ইলেকট্রিক ফিল্ডের দিকে যাওয়ার চেষ্টা করে। উল্টাভাবে ইলেকট্রনগুলো, আমরা জানি যে ইলেকট্রন সবসময় ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে যাওয়ার চেষ্টা করে, ইলেকট্রন সবসময় ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে যাওয়ার চেষ্টা করে। এই জন্য আপনার ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে, মানে এই দিকে আপনি এই সাইডের মাইনরিটি ক্যারিয়ার যেটি ইলেকট্রন, সেই ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি পাবেন। এই যেখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন যদি দেখেন, এখানকার ইলেকট্রনের কনসেন্ট্রেশন আগের থেকে বেশি আছে, কারণ এই ভোল্টেজটার কারণে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল গিয়ে এই দিকে। সো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে আপনি এই সাইডে ইলেকট্রনের কনসেন্ট্রেশন আপনি বেশি পাবেন।
কিন্তু এখানে উল্টাভাবে যে আপনি বেস আর কালেক্টর রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা হলে কি এদিকে, মানে এই সাইডের যে ইলেকট্রিক ফিল্ড সেই ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে। সো এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে আপনার ঠিক উল্টা ঘটনাটা ঘটবে। ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু এইদিকে, সো এই সাইডে আপনার হোলের যে কনসেন্ট্রেশন, ইলেকট্রনের কনসেন্ট্রেশন কমে যাবে। ইলেকট্রিক ফিল্ডের দিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কমে যাবে এবং এই সাইডে আপনার হোলের কনসেন্ট্রেশন কমে যাবে। সো এই পুরোটার কারণে এরকম একটা কনসেন্ট্রেশনের প্রোফাইল তৈরি হবে। সবচেয়ে মজার ব্যাপার হলে গিয়ে এই জিনিসটা আপনাদেরকে এখন বললে হয়তো বুঝবেন না। আমার কাছে একটা ভিডিও আছে, আমি ভিডিওটা আপনাদের দেখালে হয়তো বুঝবেন। এই ডায়োডের মধ্যে যে এনপিএন জাংশনের মধ্যে যে এই ঘটনাটা ঘটতেছে দেখছেন, যে কনসেন্ট্রেশনের এরকম একটা ভ্যারিয়েশন তৈরি হইতেছে। এই যে একটা ভ্যারিয়েশন তৈরি হইতেছে, মানে এই জাংশনগুলোর মধ্যে এসেই বাকি সব জায়গায় কিন্তু ঠিক আছে। মানে আপনি যদি মনে করেন ডায়োডটা অনেক বড়, এই সাইডে ডায়োডটা অনেক বড়, মানে আরও জায়গা আছে, একটা পর্যায়ে গিয়ে এই জিনিসটা কিন্তু মানে এই কনসেন্ট্রেশনটা কিন্তু আগের কনসেন্ট্রেশনের মতো পৌঁছায় যেতেছে। দেখেন, একটা পর্যায়ে গিয়ে কিন্তু কনসেন্ট্রেশনটা আগের মতো হয়ে যেতেছে। শুধুমাত্র কনসেন্ট্রেশনের ভেরিয়েশনটা কোথায় হইতেছে দেখছেন? জাংশনটার মধ্যে। এই জিনিসটা হয়তো আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এই জাংশনটার মধ্যেই কিন্তু আপনার কনসেন্ট্রেশনের তারতম্য হইতেছে। আপনি যত জাংশন থেকে দূরে যাচ্ছেন তত কিন্তু কনসেন্ট্রেশন আগের মতো হয়ে যেতেছে, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের মতো হয়ে যেতেছে। এই ঘটনাটা কোথায় হয়? আর কেউ কি বলতে পারবেন এই ঘটনাটা আর কোথায় হয়? জাংশনের মধ্যে এসে কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যায়, বাকি সব জায়গাতে সেম থাকে। এটা আমরা রিয়েল লাইফে সবচেয়ে কমন দেখি যখন আমরা কোথাও লাইন ধরি। মনে করেন আপনি কোনো একটা রাইডে চলার জন্য বা পার্কে ঢোকার জন্য আপনি রাইডের লাইন ধরছেন। তো দেখা যায় যে আপনি যত মানে ইসের কাছাকাছি আসতে থাকবেন, রাইডটার কাছাকাছি আসতে থাকবেন, মানে শিশু পার্কে গেছেন বা চিড়িয়াখানাতে গেছেন ঢোকার জন্য, যত আপনি চিড়িয়াখানার গেটের কাছাকাছি আসতে থাকবেন বা শিশু পার্কের গেটের কাছাকাছি আসতে থাকবেন, তত দেখবেন কি গেটের চারপাশ ঘিরে মানুষ দাঁড়ায় আছে। কিন্তু গেট থেকে যত দূরে যাবেন তত দেখবেন কিন্তু মানুষ কিন্তু সুন্দর লাইন ধরে দাঁড়ায় আছে। এই জিনিসটা কি কোনো খেয়াল করছেন আপনারা? জি স্যার। এটা আপনি অ্যাকচুয়ালি এটা যে শুধুমাত্র আপনার ডায়োড বা গেট, যে কোনো এন্ট্রেন্স আপনি চিন্তা করেন, মানে যেই জায়গাতে আপনি কাউকে পাস হইতে দিতেছেন আর কাউকে পাস হইতে দিতেছেন না, এরকম একটা পরিস্থিতি আপনি যখন তৈরি করবেন তখনই দেখা যাবে যে আপনার ওই জায়গাটার মধ্যে একটা ইন্টারেস্টিং সিচুয়েশন তৈরি হবে। যেমন মনে করেন আপনি একটা ছাঁকনি নিছেন, ছাঁকনি দিয়ে আমরা জেনারেলি কী করি, চা ছাকার জন্য আমাদের যে ছাঁকনি থাকে বা অন্য কাপড়ের যে কোনো ছাঁকনি যদি থাকে, ছাঁকনি দিয়ে আমরা বেসিক্যালি কী করি কেউ কি বলতে পারবেন? স্যার আমরা ময়লা যেটা বা যেই জিনিসটা আমরা চাচ্ছি না না, ইম্পিডেন্সটা ময়লা কথাটা, হ্যাঁ ময়লা কথাটা বললেন না, মানে যে জিনিসটা আমরা চাচ্ছি না। জি জি ছাঁকনি কথাটার সঙ্গে আসলে ছাঁকন, মানে আপনি কোনো কিছু ছাঁকতেছেন, আলাদা করতেছেন। আপনি কিসের ভিত্তিতে আলাদা করতেছেন ছাঁকনি দিয়ে? মানে অনেক কিছুর ভিত্তিতে তো আমরা ছাঁকতে পারি, রঙের ভিত্তিতে ছাঁকতে পারি, তারপরে মনে করেন সাইজের ভিত্তিতে ছাঁকতে পারি, চার্জের ভিত্তিতে ছাঁকতে পারি। কিন্তু আপনার চা ছাঁকার জন্য যে ছাঁকনিটা ইউজ করেন সেটা কিসের ভিত্তিতে ছাঁকেন? তরল স্যার, তরল নেওয়ার জন্য। সাইজের ভিত্তিতে ছাঁকেন। তরলের মধ্যেও কিন্তু ছোট ছোট অণু আছে। আপনার যদি এমন সূক্ষ্ম একটা ছাঁকনি বানান যেটা এই অণুগুলোকেও যেতে দিবে না, তখন কিন্তু আপনার তরলও যেতে পারবে না। ঠিক আছে? আপনি ছাঁকনিটার মধ্যে ছাঁকেন হলে গিয়ে সাইজের ভিত্তিতে। মানে আপনি যে লিকুইডটাকে পাস করতে দিতে চাইতেছেন সেটার যে কম্পোজিশন, সেটার যে যৌগগুলা, সেই যৌগর অণুগুলোর যে সাইজ, সেটার থেকে বড় সাইজের যা আছে সেগুলো একদিকে সব বাধা পেয়ে যাবে, তাই না? এটার ভিত্তিতেই কিন্তু আপনি ছাঁকেন। সো মনে করেন আপনি ছাঁকতেছেন, চা ছাঁকতেছেন, তাহলে কি হইতেছে? তরলটা চলে যেতেছে আর উপরে হলে কি আপনার কথা অনুযায়ী ময়লাটা জমা হইতেছে। তা আপনি যত ছাঁকতে থাকবেন তত কিন্তু এই ময়লার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে ছাঁকনির উপরে, তাই না? জি স্যার তো এখানেও সিমিলার ওই ঘটনাটাই ঘটতেছে। যেহেতু আপনি একটা জিনিসকে চাইতে দিতেছেন আর একটা জিনিসকে যাইতে দিতেছেন না, সো আপনি ওভার দ্য টাইম জিনিসটাকে যখন এইভাবে রান করতে থাকবেন তখন এই জাংশনটাতে, মানে জাংশনটাকে আপনি চিন্তা করতে পারেন যেটা এক ধরনের ফিল্টার। ও চার্জের ভিত্তিতে একজনকে যেতে দিবে আরেকজনকে যেতে দিবে না। এটা ডিপেন্ড করবে ওর চার্জ কতটুকু, এখানে ইলেকট্রিক ফিল্ড কতটুকু আছে, ডিফিউশন কোএফিসিয়েন্ট কতটুকু, ডিফিউশন কোএফিসিয়েন্ট কত ওই ম্যাটেরিয়ালটার। তার মানে ও কিছু জিনিসকে যেতে দিচ্ছে, কিছু জিনিসকে যেতে দিচ্ছে না। এই জন্য এখানে আপনার এরকম ইন্টারেস্টিং সিচুয়েশন তৈরি হয়।
এই জাংশনটার মধ্যে আপনার কিছু কিছু জিনিসের কনসেন্ট্রেশন বেড়ে যায়, কিছু কিছু জিনিসের কনসেন্ট্রেশন কমে যায়। তো ওই কনসেন্ট্রেশন চেঞ্জের কারণে তখন এখানে এরকম একটা প্রোফাইল তৈরি হয়, কনসেন্ট্রেশন প্রোফাইল বলে এটাকে, চার্জ মানে কনসেন্ট্রেশন প্রোফাইল বলে। হ্যাঁ, আর এই যে ঘটনাটা মানে এই কনসেন্ট্রেশন যে বিভিন্ন রকম কনসেন্ট্রেশন হয়, এই ঘটনাটাকে বলা হলে গিয়ে কনসেন্ট্রেশন পোলারাইজেশন। বিভিন্ন টাইপের চার্জ স্পিসিসের মধ্যে আপনার যে কনসেন্ট্রেশনের পরিবর্তন হওয়ার ফলে আপনার এক ধরনের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, আরেক ধরনের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হলে গিয়ে কনসেন্ট্রেশন পোলারাইজেশন, মানে কনসেন্ট্রেশনের মধ্যে এক ধরনের পোলারাইজেশন তৈরি হয়, এক টাইপের জিনিস বেড়ে যায়, আরেক টাইপের জিনিস কমে যায়। আচ্ছা, সো আমরা এরপরে এখন যে জিনিসটা দেখব সেটা হলো কি একটা বিজিটির মধ্যে আমাদের কি কি ধরনের কারেন্ট পাস করে। তো কি কি ধরনের কারেন্ট পাস করে আপনারা অলরেডি গত ক্লাস থেকে জানছেন যে যে কোনো একটা জাংশনের মধ্যে আমাদের দুই ধরনের কারেন্ট থাকে, একটা হলো গিয়ে ড্রিফট কারেন্ট থাকে, একটা ডিফিউশন কারেন্ট থাকে। তো এইটার মধ্যে আমরা যখন কারেন্টটা দেখব তখন আমরা ড্রিফট কারেন্ট ডিফিউশন কারেন্টে আগে যাব না, আমরা আগে দেখব যে যে বেস কারেন্ট মানে বেসের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এবং কালেক্টর ইমিটার দিয়ে যে কারেন্টটা পাস করতেছে, এই দুটার মধ্যে সম্পর্ক কি, আগে এই জিনিসটা আমরা দেখে নিব। যে এখানে যে আমরা ভোল্টেজটা দিলাম মানে মাঝখানের যে বেসটা হলে কি আপনার পজিটিভলি চার্জড, পজিটিভ ভোল্টেজের সঙ্গে লাগানো, আর ইমিটারটা হলে কি নেগেটিভের সঙ্গে লাগানো, কালেক্টরটা হলে কি পজিটিভের সঙ্গে লাগানো। এই কনফিগারেশনে যে আইবি মানে বেসের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, কালেক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আইসি, এবং ইমিটারের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আইই, এই তিনটা কারেন্টের মধ্যে সম্পর্ক কি, এই জিনিসটা আমরা ফার্স্টে দেখব। তো এখানে মনে করি এরকম একটা সার্কিট আঁকছি আমি, অ্যাক্টিভ ফরওয়ার্ড অবস্থায় একটা সার্কিট আঁকছি। এই সার্কিটটার মধ্যে আমরা যদি কেভিএল করি একটা, মানে এই সাইডের ডান সাইডের যে লুপটা, এই ডান সাইডের লুপের মধ্যে যদি আমরা কেভিএল করি তাহলে আমরা এরকম একটা সম্পর্ক পাবো। সম্পর্কটা কিরকম, যে এখানে ভোল্টেজ সোর্স যেটা, চলো আমরা কেভিএলটা করি। কেভিএলটা যদি করি, মনে করেন কেভিএলের দিক এখানে কোন দিকে দিছে, এদিকেই মনে করেন দিক দিলাম, নিচের দিকে স্যার। এন্টি ক্লকওয়াইজ দিলাম। এন্টি ক্লকওয়াইজ যদি দিই তাহলে আমরা এখানে পাবো হলে গিয়ে মাইনাস ভিসিসি প্লাস এখানে যে কারেন্টটা যেতেছে আইসিআরসি আর সাথে প্লাস কি এই সাইডের যে ভোল্টেজ ড্রপটা হইতেছে বিসিবি, ভোল্টেজ ড্রপ হইতেছে ভিসিবি, আর প্লাস এখানে আরেকটা ভোল্টেজ ড্রপ হবে সেটা হলো গিয়ে ভিবিই, এরকম একটা সম্পর্ক পাবো আর কি। তো এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে যে ভিসিসি সমান সমান আইসিআরসি প্লাস ভিসিবি প্লাস ভিবিই। তো এখানে আইসিআরসিটাকে আমরা লিখতে পারি, আইসিআরসিটাকে এখানে এইটার অ্যাক্রসে যে ড্রপটা হইতেছে সেটাকে আইসিআরসিকে বলতেছে লিখে ভিআর প্লাস ভিসিই, ভিসিবি প্লাস ভিবিই, মানে এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা যোগ করে এটাকে লিখতেছে হলে গিয়ে ভিসিই। তো এটাই হলে গিয়ে আপনার এই সাইডের ভোল্টেজগুলোর মধ্যে সম্পর্ক। আপনি ঠিক উল্টাভাবে যদি এই সাইডটা আঁকেন, এই সাইডটা আঁকলে আপনি সম্পর্ক পাবেন হলে গিয়ে মাইনাস ভিবিবি সমান সমান প্লাস কারেন্টটা আছে স্যার আইবি আর বি স্যার, বিই আর প্লাস আইবি আর বি, তাই না? জি স্যার। আইবি আর বি, তো আইবি আর বি কে আমরা বলতে পারি হলে কি ভি, কি বলছে কেন ভিবি না, আইবি আর বির কোনো নাম দেয়নি, আইবি আর বির কোনো নাম দেয়নি। তো এই সাইডের এই কেভিএলের মাধ্যমে আমরা এই দুই সাইডের সম্পর্কটা লিখতে পারি। তো এই যে এই সার্কিটের কনফিগারেশনকে আমরা কি বলি, এই সার্কিটের কনফিগারেশনকে আমরা বলি হলো কমন এমিটার মোড। আপনারা হয়তো ইলেকট্রনিক্স এই জিনিসটা পড়ছেন, এটা কমন এমিটার মোড। যেটা কমন, যে টার্মিনালটা কমন থাকবে সেটা হচ্ছে কমনই। এই যে ইমিটারের মধ্যে Common আপনার mode, দুইটা জি, sir. ভোল্টেজের নেগেটিভ টার্মিনালই কিন্তু আপনি ইমিটারে গিয়ে টার্মিনেটেড হয়েছে, এই জন্য এই কনফিগারেশনটাকে বলা হলো কমন এমিটার মোড। কমন এমিটার মোড আমাদের ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে কমন এমিটার মোড আমরা ইউজ করতে পারি, অথবা কমন এমিটার মোড উইথ রেজিস্ট্যান্স ইউজ করতে পারি, মানে এখানে একটা রেজিস্ট্যান্স লাগাই দিতে পারি। এটাকে বলা হলো কমন এমিটার মোড উইথ রেজিস্ট্যান্স, ফিক্সড বায়াস উইথ রেজিস্ট্যান্স বলে মনে হয় এটা। এখানে থাকতে পারে, মানে কিছু কিছু কনফিগারেশন এখানে রেজিস্ট্যান্স থাকে।
কোনো সমস্যা নেই। তো এই কনফিগারেশন থেকে আমরা ফার্স্টে দেখে নিব যে আমাদের কোন ভোল্টেজটা কতটুকু হইলে আমরা এটাকে বলবো যে এটা হলো কি অ্যাক্টিভ মোড অথবা এটা কাট অফ মোড বা এই এটা সেমিস্টার আমাদের কি ইয়া থাকবে নাকি ট্রানজিস্টর? কি থাকবে? বলছি স্যার ট্রানজিস্টরের কোনো ম্যাথ থাকবে নাকি আমাদের, তাই বলছি। ট্রানজিস্টরের কয়টা ম্যাথ আছে? ট্রানজিস্টরের আপনার একটা ম্যাথ আছে হলো গিয়ে গেইনের ম্যাথ। মানে আপনাকে যে বিটা বা গেইন যেটা এই গেইনটা হিসাব করতে হবে। যে আপনি মনে করেন আমি আপনার বললাম যে 50 গেইন করে দাও, এই সিগন্যালটাকে 50 গেইন করে দাও। তাহলে এটার এখানে ভোল্টেজ কত হতে হবে, রেজিস্ট্যান্স কত হতে হবে এটা বের করো। তুই 50 গেইনের জন্য ক্যালকুলেশন করবেন। অঙ্কগুলো সহজ আছে, ইজি আছে অনেক। আচ্ছা, সো এই কাট অফ হওয়ার আপনার শর্ত হলে গিয়ে যে আপনার বিসি জাংশন যেটা, এই বিসি জাংশনটা থাকতে হবে হলে কি রিভার্স ওরিয়েন্টেশনে। এই বি এবং সি, এই মানে বেস এবং কালেক্টর পিএন, এটা যদি আপনার রিভার্স বায়াসে থাকে তখন আমরা ওই মোডটাকে বলি হলে গিয়ে এটা হলে কাট অফ রিজিয়নে আছে। মানে তখন ট্রানজিস্টরটা বেসিক্যালি আপনার সুইচ অফ অবস্থায় আছে। আপনি এটার মধ্যে দিয়ে এখান থেকে যাই দেন, এখান থেকে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারণ এই পিএন জাংশন যদি আপনার রিভার্স বায়াসে থাকে তো এই কারেন্টটা তো কিছুতেই আপনার পিএন পাস করে ইমিটারে যাইতে পারবে না, তাই না? এই বেস এবং ইমিটার এটা যদি রিভার্স বায়াসে থাকে কারেন্টটা কিছুতেই এই ট্রানজিস্টর দিয়ে পাস করতে পারবে না। তখন এটা বেসিক্যালি আপনার সুইচ অফ অবস্থায় আছে। তখন আপনার এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে সব কারেন্ট হলে গিয়ে জিরো। কাট অফ মোডে আপনার ট্রানজিস্টরের ভিতর দিয়ে সব কারেন্ট জিরো। এই আইবি বলেন, আইসি বলেন, আইই বলেন, তিনটা কারেন্টই জিরো। তো এটার কন্ডিশন হলে গিয়ে যেখানে দেওয়া আছে, এখানে কন্ডিশন হলে গিয়ে আপনার বেস এবং ইমিটার এর মধ্যে আইদার কোনো ভোল্টেজ থাকবে না, মানে এটা শর্ট সার্কিট অবস্থায় থাকবে, অথবা এটা রিভার্স বায়াসে থাকবে, মানে ভিবিই হবে হলে কি লেস দেন জিরো। তখন ওইটাকে আপনারা বলবেন হলে কি কাট অফ রিজিয়ন। আর এটাকে আমরা স্যাচুরেশন, উল্টাভাবে এটাকে আমরা স্যাচুরেশন তখন বলবো যখন এটার মধ্যে আপনার এই বিই যেটা পিএন, এই পিএন জাংশনটাও ফরওয়ার্ডে থাকবে আর এই পিএন জাংশনটাও ফরওয়ার্ডে থাকবে। তখন আমরা এটাকে বলবো হলে গিয়ে স্যাচুরেশন মোড। আর আপনার অ্যাক্টিভ ফরওয়ার্ড যে মোডটা, অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডটা হলে কি এটার মাঝামাঝি একটা অবস্থা। এই অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডের জন্য আপনার যেটা হইতে হবে যে, অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডের জন্য আপনার যেটা হতে হবে যে এখানে যে সিবি যে ভোল্টেজটা, এই সিবি ভোল্টেজটা গ্রেটার দেন জিরো হইতে হবে। মানে সিবি ভোল্টেজটা কখন গ্রেটার দেন জিরো হবে দেখেন, এই সাইডেও কিন্তু পজিটিভ, এই বি এর এখানেও কিন্তু পজিটিভ ভোল্টেজ, কারণ এই জায়গাটা পজিটিভ টার্মিনালের সঙ্গে লাগানো। আর এই সিটাও কিন্তু পজিটিভ, কারণ এই সিটাও কিন্তু পজিটিভের সঙ্গে লাগানো। তাহলে ভিসিবি কখন আপনার গ্রেটার দেন জিরো হবে বলুন তো? ভিসিবি কখন গ্রেটার দেন জিরো হবে? যখন ভিসি গ্রেটার দেন ভিবি হবে। আপনারা এই সার্কিট ওয়ানে অ্যানোটেশন পড়ছেন না? অ্যানোটেশন কেমনে করতে হয়? ভিসিবি মানে কি কেউ বলতে পারবেন? ভিসিবি মানে কি? কোন ভোল্টেজ মাইনাস কোন ভোল্টেজ? স্যার কোনো বিসি কিছুতে হচ্ছে কোনো কিছুতে যদি কালেক্টর টু সিবি বেস দেওয়া, ভোল্টেজ। হ্যাঁ ঠিক বলছেন। মানে কোনো কিছুতেই যখন দেখবেন যে এ বি বা বিসি দেওয়া থাকবে, তাহলে প্রথম যে ভোল্টেজটা ওইটা মাইনাস দ্বিতীয় যে ভোল্টেজ সেটা সমান সমানই হলে গিয়ে ভিসিবি, ঠিক আছে? মানে প্রথম লেটার মাইনাস দ্বিতীয় লেটার, ওটাকে আপনি এভাবে লিখতে পারেন, মানে ভিসি মাইনাস ভিবি সমান সমান ভিসিবি। তাহলে ভিসিবি কখন গ্রেটার দেন জিরো হবে? যখন আপনার ভিসি ভিবির থেকে বড় হবে। এই কন্ডিশনটাকে আপনি বলবেন হলে কি অ্যাক্টিভ ফরওয়ার্ড মোড। যখন কালেক্টরের এখানে যে পজিটিভ ভোল্টেজ, এই পজিটিভ ভোল্টেজটা বেসের পজিটিভ ভোল্টেজের থেকে বেশি হবে। স্যার সব, হ্যাঁ বলেন। স্যার ভিসিসিটা কি? ভিসিসিটা জেনারেলি ভিসিসি বলা হয় কি যে আপনার কালেক্টর এবং ইমিটারের মধ্যে যে এই যে ভোল্টেজটা দেওয়া হয় এই ভোল্টেজটাকে জেনারেলি বলা হয় কি ভিসিসি। মানে ভিসিসি হলে কি আপনার মানে বায়াসিং ভোল্টেজ। ভিসিসিকে আপনি বলতে পারেন যে এটা হলো কি আপনার বায়াসিং ভোল্টেজ। আর বেসের এখানে যে ভোল্টেজটা এটা হলো কি আপনার ইনপুট সিগন্যাল। কারণ স্যার বুঝতে পেরেছি। কারণ জেনারেলি আমরা যেই সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করতে চাই, এটাকে জেনারেলি আমরা বেসে ইনপুট করি এবং আউটপুট সিগন্যালটা আমরা কালেক্ট করি হলে গিয়ে আইদার আপনি এই আরসির অ্যাক্রস থেকে আপনি যদি সিগন্যালটা নেন তাহলে দেখবেন যে এটার ভোল্টেজ লেভেলটা বেড়ে গেছে, অথবা আপনি যদি এই ইমিটার কারেন্টটা যদি হিসাব করেন
ইমিটার কারেন্ট না কালেক্টর কারেন্ট, দাঁড়ান নিজেই ভুলে গেছি। বেটার ইকুয়েশনটা দেখলে বুঝতে পারবো। বেটার ইকুয়েশন আমি খুঁজে পেতেছি না, তবে ইকুয়েশনটা খুব সম্ভবত এরকম, আমার যতদূর মনে আছে যে আইসি সমান সমান হলে গিয়ে আপনার বিটা আইবি, মানে ইকুয়েশনটা হলে গিয়ে এরকম, আইসি সমান সমান আপনার বিটা আইবি, মানে আপনার বিটা হলে কি আপনার গেইন, সো আপনার আইবিতে বেসে আপনি যেই কারেন্টটা দিবেন আইসিটা আপনার ওই বেটা পরিমাণ বেশি আসবে আর কি। মানে আইসি যে সিগন্যালটা এটা দেখবেন যে আপনার ইসের থেকে বড়, এই আইবির থেকে বড় বিটা অনুযায়ী আর কি। সো এই ভিসিসিটা মেইনলি আপনার দেওয়া হলে কি বায়াসিং এর জন্য, এটা 20 ভোল্ট হতে পারে, 15 ভোল্ট হতে পারে। এটা আপনি নির্ধারণ করবেন কতটুকু গেইন আপনি চান, এটার উপর ডিপেন্ড করবে, ভিসিসির উপর ডিপেন্ড করবে। সো ভিসিসি হলে কি বায়াসিং ভোল্টেজ, ভিবিবি হলে কি জেনারেলি আমার ইনপুট সিগন্যাল। আচ্ছা, সো আমাদের তাহলে কাট অফ, স্যাচুরেশন এবং ফরওয়ার্ড অ্যাক্টিভের শর্তগুলো আমরা জানলাম। কাট অফ কখন হবে? কাট অফ হবে যখন আপনার এই বেস এবং ইমিটারের মধ্যে ভোল্টেজটা যখন আপনার 0 থেকে ছোট হবে, তখন আমরা ওই রিজিয়নটাকে বলবো যে এটা হলে কি আপনার কাট অফ রিজিয়ন। আর যখন আপনার ভিসিবি যখন গ্রেটার দেন 0 হবে, তখন আমরা এটাকে বলবো যে এটা হলে গিয়ে ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নে আছে। আর স্যাচুরেশনের কন্ডিশনটা বলবো যে যখন আপনার ভিসিবি লেস দেন 0 হবে, ভিসিবি যখন লেস দেন 0 হবে তখন আমরা ওইটাকে বলবো হলে গিয়ে স্যাচুরেশন রিজিয়ন। তো এই তিনটা ভোল্টেজ আপনাদের ভাইবার জন্য জানা থাকা লাগবে। একটা হলে কি ভিবিই ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, ভিসিবি গ্রেটার দেন 0, আরেকটা হলে কি আপনার ভিসিবি লেস দেন 0। এই তিনটা ভোল্টেজ আপনার জানা থাকা লাগবে, কারণ ভাইবাতে জিজ্ঞেস করা হইতেই পারে যে স্যাচুরেশন রিজিয়নে কোন ভোল্টেজটা 0 থেকে ছোট হইতে হয়, তখন আপনারা সুন্দর বলে দেবেন যে ভিসিবি 0 থেকে ছোট হইলেই ওটা আমার স্যাচুরেশন রিজিয়নে আছে, শেষ, আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এই যে ইকুয়েশনটা আমি দেখাতে চাইতেছিলাম আপনাদের, আইসি সমান সমান বিটা আইবি, মানে কালেক্টরের কারেন্ট এবং বেসের কারেন্টের রেশিওটাই হলো কি আপনার গেইন। তার মানে কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যেতেছে ওইটাই আমার আউটপুট কারেন্ট, মানে আমি ইনপুট দিব হলে গিয়ে বেসে, আউটপুটটা কালেক্ট করবো হলে গিয়ে কালেক্টরের কারেন্ট থেকে। এই যে এই জিনিসটার কথা মনে বলছেন আপনারা, তাই না? ইনভার্স অ্যাক্টিভ 4টা রিজনে, যে ফরওয়ার্ড অ্যাক্টিভ, কাট অফ, স্যাচুরেশন আর ইনভার্স অ্যাক্টিভ। জি স্যার, এই চারটির কথাই বলছি। ইনভার্স অ্যাক্টিভও করা যাবে। কেন করা যাবে? কারণ এটা তো এনপিএন। আমি যদি জিনিসটাকে উল্টা করে ইউজ করি তাইলেও কিন্তু জিনিসটা কাজ করবে, তাই না? কারণ ইমিটার তো এন টাইপ, তাই না? আর কালেক্টরও এন টাইপ। আমি যদি এখন এই কালেক্টরের জায়গায় যদি ইমিটার লিখি আর এই ইমিটারের জায়গায় যদি কালেক্টর লিখি, জিনিসটা তো এমন না যে কাজ করবে না, কাজ করবে, তাই না? দুটোই তো এন টাইপ, আমি তো চাইলে ঘুরে ফিরে ইউজ করতেই পারি। জি স্যার, ঘুরায় ফিরে ইউজ তো আমরা যদি এটা ঘুরাই দিই তাইলে খুব সম্ভবত আমরা ইনভার্স অ্যাক্টিভ পাবো, তাই না? সো এখানে দেখেন যে ফরওয়ার্ড অ্যাক্টিভ, কাট অফ এবং স্যাচুরেশনের মধ্যে সম্পর্কটা দেওয়া আছে, যে এই পয়েন্টটাকে আপনি যদি 0 ধরেন, 0 ভোল্ট, একদম 0 ভোল্ট যদি ধরেন, তাহলে ভিবিই যখন 0 থেকে বড় হবে এবং ভিসিবিও যখন 0 থেকে বড় হবে, তখন আমার এই জিনিসটা থাকবে হলে গিয়ে ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়ন। ফরওয়ার্ড কাট অফ কখন হয়ে যাবে? যখন ভিবিই আমার 0 সমান অথবা 0 থেকে ছোট হবে, তখন আমার এই জিনিসটা কাট অফে চলে যাবে। ভিসিবি যদিও আমার পজিটিভ, কিন্তু এই কোড ওই যে দুইটা জাংশন, মানে যখন আমার দুইটা জাংশনই রিভার্স থাকবে তখন কাট অফ থাকবে না, দুইটা জাংশন কিন্তু রিভার্স থাকার দরকার নেই। ভিসিবি হলে গিয়া, ও হ্যাঁ ঠিক বলছেন। জি স্যার, আপনি ঠিক বলছেন, সরি, আপনি একদম ঠিক বলছেন যে এই রিজিয়নে যখন থাকবে ভিসিবি যদি বড় থাকে তার মানে এইটা অলরেডি রিভার্সে আছে, তাই না? আর এটা যদি আপনার এই 0 থেকে ছোট হয়ে পড়ে তাহলে এটাও আপনার রিভার্স হয়ে গেল। তাহলে বেসিক্যালি দুইটা জাংশনই আপনার রিভার্স বায়াসে আছে। থ্যাংক ইউ, আপনি ঠিক বলছেন, আমি এইভাবে চিন্তা করিনি আসলে। দুইটা জাংশনই আপনার রিভার্স বায়াসে আছে এই রিজিয়নে। আর স্যাচুরেশনে কখন থাকবে? স্যাচুরেশনে থাকবে যখন আপনার ভিবিই পজিটিভ, মানে এটা আপনার ফরওয়ার্ড বায়াসে আছে, আর ভিসিবি হলে কি নেগেটিভ। ভিসিবি নেগেটিভ মানে হলে কি এখন এটাও ফরওয়ার্ড বায়াসে আছে, তো দুইটাই ফরওয়ার্ড বায়াস, তখন হবে হলে কি আপনার স্যাচুরেশন। ঠিক আছে, তো আমার মনে হয় যে এই ছবিটা যদি কারো মাথায় থাকে, এক্স অ্যাক্সিসে হলে কি ভিবিই আর ওয়াই অ্যাক্সিসে হলে কি ভিসিবি, ফরওয়ার্ড, কাট অফ, ইনভার্স, স্যাচুরেশন, এই
কোয়াড্রেন্টটা যদি কারো মনে থাকে, আমার মনে হয় ভাইভাতে কারো পক্ষে ভুল করা সম্ভব না। আমার যেটা মানে পার্সোনাল অপিনিয়ন, এই জিনিসটা খুবই ইউজফুল মানে ভুল না করার জন্য। আপনাকে যদি কেউ চট করে যদি জিজ্ঞেস করে যে বলো তো ডায়োডটা কি, মানে এখানে মনে করেন 5 ভোল্ট দিয়ে দিল, এখানে মনে করেন 3 ভোল্ট দিয়ে দিল, বলে দিল, বলতে এটা কি ফরওয়ার্ডে আছে না ইনভার্সে আছে না কিসে আছে, আপনি যদি জাস্ট এই ছবিটা আঁকেন তাইলে, আর যদি মানটা বসান, যেমন মনে করেন মানটা কিভাবে বসাবেন, এই ভিবিইর এখানে মানটা হবে 3, তাহলে 3 মনে করেন আমি এই জায়গায় বসালাম, পজিটিভ 3, যেহেতু পজিটিভ 3, তো পজিটিভ 3টা আমি এই জায়গায় বসাইলাম। আর এই 5টা আমি বসাবো কি ভিসিবির মধ্যে মনে করেন ভিসিবি কত হবে তাহলে, দাঁড়ান না ভিসিবির ব্যাপার আছে, ভিসিবি পজিটিভ আপনি বলতে পারেন না এখনো, পজিটিভ হিসাব করে বের করতে হবে। ধরলাম এখানে 5 আছে, ঠিক আছে, আর এখানে আছে হলো কি 3, তাহলে ভিসিবি কত, ভিসিবি ধরলাম 2 আছে, তাহলে 2 হলে কি এই জায়গাতে, ঠিক আছে। তা আমি দুইটা পয়েন্ট দিয়ে যোগ করে দিলে এই পয়েন্টটা পেলাম। এখন এই পয়েন্টটা আমার কোন কোয়াড্রেন্টে আছে, ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে, তাহলে আমি সহজে উত্তর দিয়ে দিতে পারলাম আমার এই জিনিসটা ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে। কারণ ভাইভাতে মনে করেন আমি আপনাকে কোশ্চেন করলাম এইটা 5 এটা 3, উল্টা করে দিলাম, তখন আপনি কি করবেন দেখেন, তখন আপনি করবেন যে ভিবিই যেটা ভিবিই স্টিল পজিটিভে আছে, পজিটিভ 3-এ আছে, ধরলাম 3 বা 5-এ আছে, সরি 5 এই জায়গাটাতে আমার, কিন্তু এই জায়গায় কিন্তু এখন উল্টা হয়ে গেছে, এইখানে আমার এই জায়গায় চলে আসছে হলে গিয়ে -2 আর 5, আমি ধরতে পারি এখানে -2 বা -2-র কাছে, যদিও এখানে ড্রপ হবে, আরসিতে ড্রপ হবে, আরবিতে ড্রপ হবে, তারপরও আমি ধরে নিলাম যে 3 থেকে 5 বিয়োগ করলে আমার -2 হবে। এখন -2 তো এই জায়গায়, তাই না? তখন কিন্তু আমার এটা জিনিসটা আবার আরেকটা কোয়াড্রেন্টে চলে আসতেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই ছবিটা আমি স্টুডেন্ট লাইফে আমার খুব উপকারে আসছে, তো আমি এই জন্য আপনাদেরকে রিকমেন্ড করতে পারি যে আপনারা ভাইবার জন্য এই ছবিটা মাথায় রাখবেন, উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে তাহলে আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, বাকি জিনিসটা আমরা সামনের ক্লাসে দেখব। সামনের ক্লাসে আমরা অ্যাম্পলিফিকেশন দেখব, অ্যাম্পলিফিকেশনে কিছু অঙ্ক করব। এটাতেই আপনাদের মোটামুটি আমি গত পরীক্ষার যে সিলেবাস দেখলাম ওটার মধ্যে শুধুমাত্র দেখলাম যে পরীক্ষার কোশ্চেনে অ্যাম্পলিফিকেশনের কোশ্চেনই আসছে, যে কারেন্ট গেইন, যেটা কারেন্ট গেইনের কোশ্চেনই গত সেমিস্টারের কোশ্চেনে ছিল। সো এইবারের ফাইনাল পরীক্ষা এবং ক্লাস টেস্টেও আমি শুধুমাত্র কারেন্ট গেইনের কোশ্চেনই রাখবো, অন্য কোনো কোশ্চেন রাখবো না। আর এরপরেই আমরা মসফেট পড়ে সিলেবাস শেষ করে ফেলবো, আর এটা নিয়ে সলিড স্টেট নিয়ে আর বেশি করার সময়ও নেই মনে হয়। কয়টা ক্লাস আছে আপনাদের আর? চারটা ক্লাস আছে মনে হয়। মোট মানে 6টা পাবেন আর কি স্যার। না না, 8-6টা পাবো কিভাবে, আর না 4টা না ক্লাস পাবো। টোটালি 6টা পাবেন আর কি স্যার। হ্যাঁ, আর 4টা ক্লাস টোটালি আছে, 6টা পাবেন। আর জি জি 4টা জি আছে তাই না? তো জি 4টার স্যার। মধ্যে আপনার একটা ক্লাস বিজেটি আর 3টা ক্লাস মসফেট, এই শেষ। মসফেটের মধ্যে আবার অনেক ধরনের মসফেট, জেফেট আছে, নরমাল মসফেট আছে। যাই হোক। আচ্ছা, তাহলে আমাদের 16 তারিখের ক্লাসটা আমরা কত তারিখে নিচ্ছি? এই 16 তারিখের সামনের স্যার 22 তারিখ। 22 রবিবার, তারিখে যাচ্ছে। তারপরে 22 তারিখ। রবিবার স্যার। 22 তারিখ রবিবার পরীক্ষা আছে আমার। রবিবার না তো, রবিবার না, মঙ্গলবার। 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 স্যার ক্লাসটার টাইমটা কি, কটার দিকে থাকবে স্যার? আপনাদের যখন সুবিধা, আপনারা যদি চাকরি করে টায়ার্ড হয়ে যান 7টার থেকেই করতে পারি আমরা। 7টার দিকে থাকুক স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই আর শেষ স্যার ওই করি। মমিনুল হক গ্রামের স্যার, দিকে সমস্যা স্যার হচ্ছে। মমিনুল হক স্যার ইয়া দিছি তো স্যার, ওই আপনার কোডটা দিছি, আপনি কি পেয়েছেন? কোথায় দিছেন? এই যে আপনার এই ক্লাসরুমে দিয়েছি, আমি আবারই দিচ্ছি স্যার। আপনার না পাইছি। স্যার আরেকবার এই দিয়ে যে দিচ্ছি। ক্লাস করলে ভালো হয়। এই যে এখন গ্রামের দিয়ে দিকে দিচ্ছি স্যার স্যার ঠান্ডা আবারই। পড়তেছে, বাইরে বসতে ক্লাস করে সমস্যা হচ্ছে। 6:30 করি তাহলে, কারণ অনেকে চাকরি করে তো মঙ্গলবার দিন, এমনিতে চাকরির দিনে আপনাদের প্রতিদিন ক্লাস করতে হয়। স্যার মনে হয় 6:30 করি তাহলে, ঠিক আছে? কারণ ওই সপ্তাহ স্যার আরো 2টা এক্সট্রা ক্লাস আছে। মানে ওই সপ্তাহ পুরাটাই সব দিনই বললেন না। ক্লাস। এই মিড টার্মের পরে আমার আর সত্যি কথা বলতে আর ক্লাস নিতে ইচ্ছা করে না, এত প্রেশার। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস তাহলে এখানেই শেষ। আপনারা ভালো থাকেন, নেক্সট উইকের পরের উইকে দেখা হবে এবার। স্যার সিটির মার্ক দিবেন না স্যার? আজকে টায়ার্ড স্যার। না, সিটির মার্ক আজকে রিলিজ করে দিব, ওই একটা গ্লিচ আছে, এই গ্লিচটা ঠিক করে আমি আজকে রিলিজ করে দিব, এখনই করে দিই মনে স্যার থাকতে কি থাকতে। গুগল আচ্ছা, ঠিক আছে। ক্লাসরুমে দিবেন? আপনারা হ্যাঁ গুগল ক্লাসরুমে গেলেই আপনাদের ওই যে সাবমিশনের পাশেই দেখতে পারবেন নাম্বার এসে পড়ছে।
জি স্যার, এটা ঠিক আলাদা আছে, মেসেজ যার যারটা শেষে চলে দেখতে যাবে। পারবে আর হ্যাঁ কি, হ্যাঁ সমস্যা হ্যাঁ, হবে না স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার।